আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকেই টার্গেট 25 প্রোগ্রামের আরেকটি এমসিকিউ ওয়ান শট ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা আইসিটি বিষয়ের অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটি হচ্ছে আমাদের প্রোগ্রামিং ভাষা অধ্যায়টি নিয়ে কথাবার্তা বলবো। আমরা যদি বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি তাহলে যে কোনো বোর্ডে দেখা যায় এই অধ্যায়টা থেকে 5 থেকে 6টা এমসিকিউ কিন্তু প্রতি বছরে আসে। সো আমি এতটুকু বলতে পারি, তুমি যদি ক্লাসটা ভালো মতো করো তাহলে এই ক্লাসটা থেকে তুমি সেই 5 থেকে 6 মার্কস ইনশাল্লাহ নিশ্চিত করে ফেলতে পারবে। সো তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে আমাদের যে মেইন যে পড়াশোনা আছে সেটাতে চলে যাই। তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ, তোমরা যারা এইচএসসি আইসিটির সিকিউ এবং এমসিকিউ দুইটা নিয়ে প্যারা রয়েছে তারা কিন্তু আমাদের এই চ্যানেলের কন্টেন্টগুলো কিন্তু ফলো করতে পারো। তাই কিন্তু অলরেডি তোমাদের সিকিউতে যাতে তোমরা 50-তে 50 পাও সেজন্য কিন্তু অলরেডি সকল অধ্যায়ের ভিডিওগুলো কিন্তু সিকিউ ওয়ান শট বানিয়ে দিয়েছি। দেন এখন কিন্তু আমরা এমসিকিউ ওয়ান শট করতেছি। সো তোমরা যারা ভাইয়া চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই কি করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা যাতে তোমরা সকল নতুন কন্টেন্টগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাও আর কি। ওকে, তাহলে শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা প্রথমে হচ্ছে এই অধ্যায়ের একটু ওভারভিউটা একটু দেখে নিই। আসলে আমাদের কোন কোন টপিক থেকে আমাদের পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক এমসিকিউ আসছে সেই জিনিসটা সবার আগে আমরা একটু করে দেখে নিই। তোমরা যদি একটু করে খেয়াল করো, এই অধ্যায় থেকে আমরা মোট 7টা টাইপের মাধ্যমে সাজিয়েছি। তো 7টা টাইপে আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইপ 5 আর টাইপ 6, যেখান থেকে দেখো সর্বোচ্চ সংখ্যক এমসিকিউ আসছে। সাথে হচ্ছে বিভিন্ন প্রজন্মের যে প্রোগ্রামিং ভাষা সেখান থেকেও কিন্তু একটা ভালো অ্যামাউন্টের এমসিকিউ আসছে। তো আমরা মোটামুটি প্রত্যেকটা টাইপই ভালো মতো দেখবো। তোমরা কিন্তু জানো ভাই কিভাবে পড়ায়, প্রথম হচ্ছে বেসিক, তারপর হচ্ছে সেই বেসিক রিলেভেন্ট যেই সকল বিগত বছরগুলোতে এমসিকিউ আসছে সেই এমসিকিউ গুলো কিন্তু কি করি, সলভ করি, যাতে তুমি ওই বেসিকটা দিয়ে অন্য টাইপের যদি ঘুরে পেঁচেও কোশ্চেন হয় তুমি যাতে কি করতে পারো বলো তো, সলভ করতে পারো আর কি। ঠিক আছে, তাহলে চলো আমরা আস্তে আস্তে শুরু করি। আমাদের প্রথম টাইপ সেটা হচ্ছে কি, প্রোগ্রামের ধারণা। ওকে, প্রোগ্রামের ধারণা টাইপটা আমরা শুরু করি। তো আমরা প্রথমে দেখো এখানে একটা কম্পিউটারে কি লিখে রাখছি, একটা কম্পিউটারের গঠন লিখে রাখছি। ওকে, কম্পিউটার কিভাবে গঠিত হয়েছে তার প্রথমে দেখো এখানে কি আছে, একটা ইনপুট নেওয়ার যন্ত্র রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিপিইউ আছে, ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে সিপিইউ। এবং সর্বশেষে আমাদের কি রয়েছে, একটা আউটপুট নেওয়ার কি বলেন তো যন্ত্র রয়েছে। ঠিক আছে, এই যে সিপিইউটা আছে বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ যেটা, সেটা আলটিমেটলি 3টা জিনিসের সমন্বয়ে গঠিত। প্রথম হচ্ছে অ্যারিথমেটিক এবং লজিক্যাল ইউনিট, সেখানে কি হয় বিভিন্ন গাণিতিক কাজ এবং যে যৌক্তিক যে কাজ নির্দেশনা আছে সেগুলো সম্পূর্ণ করা হয়। তারপর হচ্ছে কন্ট্রোল ইউনিট, সে কি করবে, কন্ট্রোল করবে, মানে কখন কোন নির্দেশ কোথায় তুমি দিচ্ছ সে সেটাকে কি করে দিবে, পাস করে দিবে। এবং সর্বশেষ হচ্ছে মেমোরি ইউনিট, মেমোরি হচ্ছে কি করে সংরক্ষণ করতে ইউজ করা হয়, তাহলে এইখানে আলটিমেটলি হবে সংরক্ষণ। তাহলে এটাই হচ্ছে আমাদের মেইন, ঠিক আছে, সিপিইউ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয় আর কি। ওকে, তো আমরা এই 3টা জিনিস সম্পর্কে একটু করে দেখিলাম। এখন আমরা দেখবো একটু মেমোরি সম্পর্কে। ঠিক আছে, মেমোরিটাকে আমরা আলটিমেটলি 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থায়ী মেমোরি আর একটা হচ্ছে কি বলতো আমাদের অস্থায়ী মেমোরি। এই যে স্থায়ী মেমোরিটা আছে এটা একটু ইংরেজি নামটা একটু করে আমরা মনে রাখবো। স্থায়ী মেমোরিকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে নন ভোলাটাইল। ঠিক আছে, স্থায়ী মেমোরি অথবা নন ভোলাটাইল মেমোরি। আর অস্থায়ী মেমোরি যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ভোলাটাইল। ঠিক আছে, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে কি বলতো, আর একটা হচ্ছে আমাদের অস্থায়ী মেমোরি। তাহলে এই যে স্থায়ী যে মেমোরিটা আছে, এই স্থায়ী মেমোরিটা কম্পিউটার বন্ধ করার পরেও সেটা কি থাকে, ডেটাগুলো যদি সংরক্ষিত থাকে, মাঝে মধ্যে ধুমধাম কম্পিউটার বন্ধ হয়েছে না, কিন্তু ডেটা যদি কি থাকে সংরক্ষিত থাকে সেটাকে আমরা কি বলবো, স্থায়ী মেমোরি বলবো। এদের উদাহরণ কি হতে পারে, এদের উদাহরণ হচ্ছে হার্ড ডিস্ক, তারপরে কি হতে পারে রম, রম, তারপর হচ্ছে কি ইউএসবি ড্রাইভ, এইগুলা। আর এদের গতি, কাজ করার গতি তুলনামূলকভাবে এটা কি বলেন তো, এটা হচ্ছে আমাদের ধীর গতি সম্পূর্ণ। এদের গতি হচ্ছে তুলনামূলকভাবে কি ধীর গতি সম্পূর্ণ। আর অস্থায়ী বা ভোলাটাইল মেমোরি কি, যেটাতে কম্পিউটার বন্ধ করার পরেও ডেটা কি থাকবে, সংরক্ষিত থাকবে না, সেটাকে কি বলা হয়, অস্থায়ী মেমোরি বলে। যেমন উদাহরণটা কি, উদাহরণ হইতেছে আমাদের র্যাম। উদাহরণ কি ভাইয়া, উদাহরণ হচ্ছে আমাদের র্যাম। আর অস্থায়ী মেমোরি গুলো এই স্থায়ী মেমোরি থেকে একটু কি হয়, একটু হচ্ছে দ্রুত গতির হয়ে থাকে। সো এখান থেকে তুমি শুধুমাত্র এমসিকিউ শিখলা না, তুমি যদি এই 4টা শিখো তুমি সিকিউ কতে প্রশ্ন কমন পাবা, সিকিউ খতেও তুমি কিন্তু প্রশ্ন কমন পাবা। এই দুটার মধ্যে পার্থক্য কিন্তু আসে। তো আশা করি আমরা এই জিনিসগুলা একদম ইজিলি কি করতে পারছি, বুঝতে পেরেছি। এবার চলো আমরা নেক্সট স্লাইডে আসি। এটা একটা কম্পিউটারের মেমোরির বিভিন্ন পর্যায়,
ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন ভাই কি করছে লিখে রাখছে, এগুলো আপনাদের বইতে আছে একদম ডিরেক্ট। ওকে, তো প্রথমে আসি আমাদের রেজিস্টার নিয়ে আমরা সেই ছোটবেলা থেকে কথা বলছি 3rd চ্যাপ্টারে। কাজ কি, বাইনারি ডিজিট, ঠিক আছে, বাইনারি ডিজিটটা আছে সেটা তারা কি করে রাখে, ধরে রাখে। একদম প্রথম যে এমসিকিউটা আসতে পারে সেটা হচ্ছে এটা, রেজিস্টার হচ্ছে প্রসেসরের সবচেয়ে কাছে অংশ। মাঝে মধ্যে প্রশ্ন আসে প্রসেসরের সবচেয়ে কিসের অংশ, সবচেয়ে কাছে, ঠিক আছে, প্রসেসরের একদম কাছে কে থাকে, থাকে হচ্ছে রেজিস্টার। আর এই রেজিস্টারের ধারণ ক্ষমতা কিন্তু কম, কিন্তু মূল্য বা গতিটা কি হয়, বেশি। দেখেন এই যে রেজিস্টার যেটা আছে এই দিকে দেখেন 3টা জিনিস দেওয়া আছে, ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা, আরেকটা দেওয়া আছে হচ্ছে মূল্য, একটা দেওয়া আছে কত বলেন তো, গতি। এটা অনেকবার আসছে, গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম। দেখেন এদিক থেকে এদিকে কি হচ্ছে, বাড়তেছে, উপরে বেশি, তাহলে গতিটা বেশি কিন্তু ধারণ ক্ষমতা দেখেন উপরে কি আছে, কম। তাহলে গতি বেশি, ধারণ ক্ষমতা কম কার, রেজিস্টারের। রেজিস্টারের পরে কি আছে, ক্যাশ লেভেল মেমোরি, দেন হচ্ছে কি র্যাম, তারপর হচ্ছে ভার্চুয়াল মেমোরি। এই যে ক্যাশ লেভেল মেমোরি, র্যাম, ভার্চুয়াল মেমোরি, এই যে জিনিসগুলো আছে না, এগুলো হচ্ছে আলটিমেটলি আমাদের অস্থায়ী মেমোরির কি বলেন তো, উদাহরণ। ওকে, আমরা মোটামুটি এখান থেকে যে এমসিকিউ গুলো আসতে পারে, আমাদের এই এমসিকিউটা আবার আসতে পারে, সেটা কি, সেটা হচ্ছে ভার্চুয়াল মেমোরিতে তাহলে কি ধারণ ক্ষমতা বেশি কিন্তু গতি কম, গতিটা কি কম, ধারণ ক্ষমতাটা বেশি কার, ভার্চুয়াল মেমোরি। কোনো না কোনো একটা বোর্ডে দেখেন এই এমসিকিউটা আসছে, এই 4টা থেকে এমসিকিউ আসছে অবশ্যই। তাহলে আমরা এখন এই রিলেভেন্ট এমসিকিউ গুলো কি করব, সলভ করব, এতক্ষণ ধরে যা করলাম। ওকে, তাহলে আমরা চলুন শুরু করি। তার প্রথম অবস্থায় কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের ধারাবাহিক ক্রম কোনটি। আমরা জানি প্রথমে কি করতে হয়, ইনপুট নিতে হবে, তারপর আমাদের কি করতে হবে, সিপিইউ তে যাবে, দেন কি আসবে, আউটপুট নেওয়ার যন্ত্র আর কি, ঠিক আছে, আউটপুট দেওয়ার যন্ত্র। ওকে, নিম্নের কোনটি অস্থায়ী মেমোরি, তাহলে অস্থায়ী মেমোরির উদাহরণ কি ছিল, আমরা কিছুক্ষণ আগে পাইছি, র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরির মধ্যে পড়ে। প্রসেসরের সবচেয়ে কাছে কোন মেমোরিটা থাকে, আমরা অলরেডি শিখছি, কে থাকে কাছে, থাকে হচ্ছে রেজিস্টার। তারপর স্থায়ী মেমোরি হচ্ছে, স্থায়ী মেমোরির মধ্যে কি রয়েছিল, র্যাম ছিল না, র্যাম কিন্তু না, তাহলে হার্ড ডিস্ক ইয়েস, ডিভিডি এটা হচ্ছে ইয়েস, তাহলে এটা আমাদের বাদ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বাদ, তাহলে আমাদের সঠিক আনসার কি হচ্ছে 2 ও 3, মানে সি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী, গতি বেশি দেখেন কিন্তু ধারণ ক্ষমতা কম, এটা কার, এটাও কিন্তু আমাদের সেই আগের মতো কার, রেজিস্টারের। ওকে, তারপর সেই নন ভোলাটাইল মানে কি, এই জন্য ইংলিশ নামটা লিখে দিছি, নন ভোলাটাইল মানে কি ভাইয়া, নন ভোলাটাইল মানে কিন্তু স্থায়ী মেমোরি। তাহলে স্থায়ী মেমোরির মধ্যে এখানে কি আছে, আমরা জানি স্থায়ী মেমোরির মধ্যে রয়েছে আমাদের রম। আর দেখেন র্যাম, ক্যাশ মেমোরি, ভার্চুয়াল মেমোরি, এগুলো কি অস্থায়ী, কিছুক্ষণ আগে বলছিলাম। তারপর এটা যদি দেখি আর কিছু নেই, তাহলে আমাদের টাইপ 1টা ডান। আশা করি আমরা টাইপ 1টা সবাই বুঝতে পারছি এবং কি কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটাও ধরতে পারছি। এবার সে আমাদের টাইপ 2, বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা। তো বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা জানতে সবার আগে প্রোগ্রাম কি বা প্রোগ্রামিং ভাষা কি সেটা একটু বলি। তো প্রোগ্রামটা কি, প্রোগ্রাম হচ্ছে কোনো একটা সমস্যা যখন আমি কম্পিউটারের মাধ্যমে সমাধান করব, তখন কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশন দিতে হবে। এই যে কম্পিউটারের মাধ্যমে যখন কোনো একটা সমস্যা সমাধান করতে চাইবো, তখন সেটাকে আমরা বলি প্রোগ্রাম। আর দেখো, একটা প্রোগ্রাম রচনা করার সময় বিভিন্ন ধরনের জিনিস আমাদের কি করতে হবে, রুলস রেগুলেশন মেনে চলতে হবে, নির্দেশনা বলি, সেই জিনিসটাকে কি বলা হয়, প্রোগ্রামের ভাষা বলে। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে প্রোগ্রাম কাকে বলে, এই জিনিসটা নিয়েও একটু বলা আছে, প্রোগ্রামের ভাষা কাকে বলে এটাও বলা আছে। মাঝে মধ্যে সিকিউ কতে আসে, তো সিকিউ কটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ওকে, আমাদের আলটিমেটলি মেইন কনসেপ্ট হচ্ছে এইটাতে, এটাতে অনেকগুলো এমসিকিউ আসে। সো আমরা যে এমসিকিউর জন্য যে যে অংশটুকু আমাদের দরকার সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে দেখবো। তাহলে আমাদের বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা, আমাদের আলটিমেটলি প্রোগ্রামিং ভাষাকে 5টা প্রজন্মে কি করা যায়, ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে আমাদের 1GL বা প্রথম প্রজন্মের ভাষা। প্রথম প্রজন্মের ভাষাকে আমরা কি বলতে পারি, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, মানে 1GL বলতে পারি, যেটা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা, যেটাকে আমরা বলে থাকি মেশিন ভাষা। ঠিক আছে, একটু করে এদের বৈশিষ্ট্যগুলো লিখে দিই, যেগুলো এমসিকিউ অনেক বেশি আসে। এই যে মেশিন ভাষা আছে না, এই মেশিন ভাষাটা 0,1 দ্বারা রচিত। প্রথম কথা, মেশিন ভাষা কি দ্বারা রচিত, মেশিন ভাষা 0,1 দ্বারা কি বলেন তো রচিত। তাহলে কোন একটা প্রোগ্রাম যদি 0 এবং 1 দ্বারা রচিত হয়, তখন সেই প্রোগ্রামটাকে আমরা বলে থাকি হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। কোন একটা প্রোগ্রাম যদি কি হয় 0,1 দ্বারা রচিত হয়, তখন সেটাকে আমরা কি বলে থাকি বললাম, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। তাহলে এটা হচ্ছে একটা অবজেক্ট প্রোগ্রাম। ওকে, আচ্ছা, এই 0 এবং 1 দ্বারা যে ভাষাটা, মানে মেশিন যে ভাষা আছে, সেই মেশিন ভাষাটাকে আমরা বলে থাকি সর্বনিম্ন স্তরের ভাষা। এটা কোন স্তরের ভাষা, সর্বনিম্ন স্তর
স্তরের সর্বনিম্ন স্তরের কি বলেন তো ভাষা। ওকে, আচ্ছা আমরা আরো কয়েকটি ইনফরমেশন এখান থেকে কি করব দেখব। যেমন আর কি হইতে পারে, এই ভাষাটা, এই যে মেশিন ভাষাটা আছে সেটা কি করতে পারে, সরাসরি বুঝে। মেশিন ভাষাটা কম্পিউটার কি করে বলেন তো, সরাসরি বুঝে। কেন সরাসরি বুঝে? কারণ 0 এবং 1 দ্বারা লেখা, 0 এবং 1 দ্বারাই তো কম্পিউটার বুঝে, তাহলে কম্পিউটারটা সরাসরি বুঝে। ঠিক আছে, যেহেতু কম্পিউটার এটাকে সরাসরি বুঝতেছে তাই এখানে অনুবাদক নেই, অনুবাদক দরকার হয় না, অনুবাদক দরকার নেই। ঠিক আছে, এখানে কি দরকার নেই, কোনো অনুবাদক প্রোগ্রামের দরকার নেই। বুঝে গেছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের মেশিন ভাষা নিয়ে কিছু কথাবার্তা। এই মেশিন ভাষাটা যদি আরো কিছু বলি, লেখাটা অনেক কষ্টকর, এখান থেকে ভুল ত্রুটি সংশোধন করা অনেক কষ্টকর। ঠিক আছে, জাস্ট খালি এইগুলো একটু সুবিধা আছে। ওকে ডান, প্রথমটা গেল। এবার আসি এই মেশিন ভাষা থেকে একটু সুবিধা দিবে সেটাকে অ্যাসেম্বলি ভাষা, যেটাকে আমরা বলি কি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে এভাবে, এই অ্যাসেম্বলি ভাষা যেটা আছে সেটাকে কি ব্যবহার করা হয়, সেখানে বিভিন্ন ধরনের আমরা সাংকেতিক চিহ্ন ব্যবহার করে থাকি। অ্যাসেম্বলি ভাষায় আমরা বিভিন্ন ধরনের কি ব্যবহার করে থাকি, সাংকেতিক চিহ্ন ব্যবহার করে থাকি, অথবা আমরা বলবো হচ্ছে নেমোনিক। ঠিক আছে, বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন বা নেমোনিক ইউজ করা হয় কোথায় বলেন তো, দ্বিতীয় প্রজন্মের ভাষা বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলি অ্যাসেম্বলি ভাষা। ওকে, আচ্ছা উচ্চ স্তরের ভাষার মধ্যে আমরা জাস্ট খালি তাদের উদাহরণগুলোই মনে রাখবো। উচ্চ স্তরের ভাষার মধ্যে কি কি রয়েছে, যেমন রয়েছে আমাদের সি, তারপর আমরা বলতে পারি হচ্ছে সি প্লাস প্লাস, তারপরে হচ্ছে আমরা চাইলে বলতে পারি হচ্ছে অ্যালগোল। ঠিক আছে, তারপর আমরা বলতে পারি হচ্ছে কি বলেন তো, আমরা বলতে পারি হচ্ছে জাভা, তারপর আমরা চাইলে বলতে পারি হচ্ছে পাইথন। ঠিক আছে, এই যে ভাষাগুলো উদাহরণ বললাম এগুলো হচ্ছে আমাদের কি বলেন তো তৃতীয় প্রজন্মের ভাষার মধ্যে পড়ে। চতুর্থ প্রজন্মের যে ভাষাটা আছে তার মধ্যে হচ্ছে আমরা এসকিউএল রাখতে পারি, স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ, আমাদের ষষ্ঠ অধ্যায় ছিল ডেটাবেস রিলেটেড। এছাড়াও এই চতুর্থ প্রজন্মের ভাষাকে আমরা বলে থাকি র্যাপ টুল, র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টুলও বলা যায়, কারণ এই ভাষাটার মাধ্যমে সহজে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো তৈরি করতে পারি। ওকে, তাহলে এখানে আমাদের এসকিউএল রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে ফোকাস, এসকিউএল ফোকাস, তারপর আমাদের রয়েছে হচ্ছে নোম্যাড। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের ইন্টেলেক্ট। এই যে ভাষাগুলোর কথা বললাম এইগুলো হইতেছে কার মধ্যে পড়ে, অতি উচ্চ স্তরের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষার নাম কি, অতি উচ্চ স্তরের ভাষা। ওকে, আর স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল যে ভাষাটা আছে যেটা পঞ্চম প্রজন্মের ভাষা, এই ভাষাটাকে আমরা ইউজ করি কোথায় ভাইয়া, এই ভাষাটাকে আমরা ইউজ করি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তায়। ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তায় আমরা এই ভাষাটা ইউজ করি। আর এই ভাষাটার কে বলা হয়ে থাকে হচ্ছে, আমরা একটা উদাহরণ যদি বলি, কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত ভাষার উদাহরণ যদি বলি সেটা হচ্ছে প্রলগ। প্রলগ নামে যে পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ভাষাটা রয়েছে সেটা কি হয়, কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয়। ঠিক আছে, তো দেখেন আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন, মানে প্রত্যেকটা প্রজন্ম থেকে অনেকগুলো ইনফরমেশন কি করে ফেলছি বলেন তো, লিখে ফেলছি। বুঝে গেছে? সো এখান থেকে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু করে কি করবো, মাথায় রাখবো। আচ্ছা, এখান থেকে আরেকটা ছোট্ট কথা বলি। দেখেন 0 এবং 1 দ্বারা যদি কোনো প্রোগ্রাম রচিত হয় তখন সেটাকে কি বলছি, অবজেক্ট প্রোগ্রাম। তাহলে আমরা এখান থেকে একটু করে বলি 0 এবং 1 ছাড়া, ঠিক আছে, 0 এবং 1 ছাড়া যদি কোনো প্রোগ্রাম রচিত হয়, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলে থাকি সোর্স। ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলে থাকি, সোর্স বা উৎস প্রোগ্রাম। ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলবো, সোর্স বলবো বা উৎস প্রোগ্রাম বলি, যেটা হচ্ছে কি 0 এবং 1 ছাড়া। তাহলে সি ভাষায়, সিটা তো 0 1 দ্বারা লেখা হয় না, তাহলে সি ভাষাও কি বলেন তো একটা সোর্স বা উৎস প্রোগ্রামের মধ্যে পড়ে। ওকে, সো এই হচ্ছে আমাদের মেইন কথাবার্তা বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষায়। এবার হচ্ছে আমরা কিছু এমসিকিউ সলভ করব। ঠিক আছে, এমসিকিউ সলভ করবো, চলেন দেখি। বুঝতে, সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? প্রথমে হচ্ছে সফটওয়্যার কি, সফটওয়্যারটা হচ্ছে আমাদের একাধিক প্রোগ্রামের সমষ্টি। সফটওয়্যার কি ভাইয়া, সফটওয়্যার হচ্ছে আমাদের একাধিক প্রোগ্রামের সমষ্টি। ঠিক আছে, একাধিক প্রোগ্রামের সমষ্টিকে কি বলা হয়, একাধিক প্রোগ্রামের সমষ্টিকে আমরা বলে থাকি সফটওয়্যার। আর প্রোগ্রামগুলো কিসের সমন্বয়ে গঠিত হয়, কম্পিউটারের যে ভাষাটা আছে সেটার মাধ্যমেই আলটিমেটলি কি হয় বলেন তো, গঠিত হয়ে থাকে।
তাহলে এটা আনসার। তারপর যে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য কি প্রয়োজন, তাহলে অবশ্যই সফটওয়্যার প্রয়োজন। ওকে, তাহলে আমরা এটার আনসার পেয়ে গেলাম। তারপরটাতে আসি, সি প্লাস প্লাস ভাষার উদ্ভাবন করে কে? সি প্লাস প্লাস ভাষার উদ্ভাবন করেন জন স্টাউস্ট্রপ। ওকে, তার মধ্যে এবার যদি বলি শুধুমাত্র সি ভাষা কে আবিষ্কার করেন, সি ভাষা আবিষ্কার করেন হচ্ছে ডেনিস রিচি। ঠিক আছে, সি ভাষা কে আবিষ্কার করে? সি ভাষা আবিষ্কার করে হচ্ছে আমাদের ডেনিস রিচি নামে একজন বিজ্ঞানী। তিনি কোথায় করেন? যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে। ঠিক আছে, যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে, যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরি, যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে এই সি ভাষাটি কি হয়? আবিষ্কার করা হয়। ওকে, তো সি ভাষা নিয়ে আরেকটু যদি ছোটখাটো ইনফরমেশন দিয়ে দিই, সাথে সাথে এখানে দিয়ে দিই, এই যে সি ভাষাটা আছে এটাকে আমরা বলে থাকি মধ্যম স্তরের ভাষাও বলে থাকি। ঠিক আছে, আমরা মধ্যম স্তর কিন্তু দেখি নাই, এটা কি? এটাকে বলা হয় মধ্যম স্তরের ভাষাও বলা হয়ে থাকে। ঠিক আছে, আবার আমরা বলতে পারি এই যে সি ভাষাটা আছে এটা হচ্ছে একটা কি বলেন তো, কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে শুধুমাত্র আমরা কি করি? ছোট হাতের অক্ষরের ব্যবহার। ঠিক আছে, ছোট হাতের অক্ষর আমরা কি করে থাকি? এইখানে ইউজ করে থাকি। ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের সি নিয়ে কিছু কথাবার্তা, হালকা পাতলা একটু করে কি করলাম ভাইয়া বলে দিলাম। ওকে, পরেরটাতে আসি। নিচে দেখেন কি বলছে, প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর। এগুলো কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি, প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কে? এই যে মেশিন ভাষা, 0-1 দ্বারা যে ভাষাটা সেটা। তারপর সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কে? তাও কিন্তু আমাদের যে মেশিন ভাষাটা আছে সেই মেশিন ভাষা। কোন ভাষার লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের দরকার হয় না? অনুবাদক দরকার নাই, কার? মেশিন ভাষা। দেখছেন সকল ইনফরমেশন কিন্তু ভাই ওই একটা স্লাইডে কিন্তু দিয়ে দিয়েছি। ওকে, তারপর এটা যদি দেখি, মেশিন ভাষায় অনুদিত হয় কোনটা? মেশিন ভাষায় অনুদিত হয় হচ্ছে আমাদের অপারেশন কোড। আমাদের যে অ্যাসেম্বলি ভাষা আছে না, সেই অ্যাসেম্বলি ভাষার 4টা অংশ রয়েছে, লেভেল, অপারেন্ট, কমেন্ট, অপারেশন কোড। তার মধ্যে এই অপারেশন কোড যেটা আছে সেটা আলটিমেটলি কি বলেন তো, এই মেশিন ভাষায় কি হয়? অনুদিত হয়। তবে হচ্ছে কোনটি স্বাভাবিক ভাষা, ন্যাচারাল ভাষা, কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করা হয় কোনটা? 5GL বা পঞ্চম প্রজন্মের ভাষাকে। মেশিন ভাষার সুবিধা কি? মেশিন ভাষা হচ্ছে সরাসরি ও দ্রুত কার্যকরী হয়। প্রোগ্রাম সহজে লেখা যায়। ভাই আপনি নিজেই বলেন 0-1 দ্বারা কি প্রোগ্রাম সহজে লেখা যায়? না, পসিবল না। সব ধরনের মেশিনে ব্যবহার উপযোগী না, এটা একটা ভুল কথা। মেশিন ভাষাটা তুমি এক কম্পিউটারের জন্য যদি লিখো তাহলে সেটা অন্য কম্পিউটারে ব্যবহার করা যায় না। তার মানে আমি বলতে পারি মেশিন ভাষা যেটা আছে সেই মেশিন ভাষা হচ্ছে কি বলেন তো, যন্ত্র নির্ভর। ঠিক আছে, একটা যন্ত্রের উপরে সে কি করে বলেন তো, নির্ভর করে। আর প্রোগ্রাম ভুল ত্রুটি সহজে শনাক্তকরণ যায়। তাই 0-1 দ্বারা যদি ভুল ত্রুটি করো, কোথায় ভুল হয়েছে সেটা খুঁজে বের করতে তোমার মাথার চুল কি হয়ে যাবে বলো তো, পড়ে যাবে আর কি। ঠিক আছে, তো এটা হবে না। পরেরটা দেখি, সাংকেতিক চিহ্ন দিয়ে লেখা হয় কোন ভাষা? সাংকেতিক চিহ্ন দিয়ে আমরা কি লিখে থাকি? আমরা লিখে থাকি হচ্ছে অ্যাসেম্বলি বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। 4GL বলতে কি বোঝায়? 3GL মানে উচ্চ স্তরের ভাষা, আর 4GL মানে অতি উচ্চ স্তরের ভাষা বোঝায়। ওকে, কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? চতুর্থ প্রজন্মের ভাষার মধ্যে রয়েছে হচ্ছে আমাদেরকে ইন্টেলেক্ট, হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা। কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোনটা? অলরেডি আমরা দেখে ফেলছি কোনটা, প্রলগ যেটা আছে সেটা কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয়। OPS5 কোন প্রজন্মের ভাষা? এটা হচ্ছে আমাদের পঞ্চম প্রজন্মের ভাষার একটা উদাহরণ। তবে হচ্ছে ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং মডেলের বৈশিষ্ট্য? একটু করে মনে রাখবো এটা আমরা। ইনহেরিটেন্স হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষার উদাহরণ। আর আমরা যে সি ভাষাটা আছে না, সি ভাষাটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং এর উদাহরণ। এই স্ট্রাকচার সি প্রোগ্রামিং এর উদাহরণকে সি ভাষাটা। ওকে, তারপর আসি কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? এটার আনসার কিন্তু কি বলেন তো, এটার আনসার হচ্ছে আমাদের জাভা। ওকে, অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের? অলরেডি আমরা শিখছি এটা কত, দ্বিতীয় প্রজন্মের বা 2GL ল্যাঙ্গুয়েজ। ওকে, পরেরটা দেখি, সি ভাষায় লেখা কোডকে কি বলা হয়? আমি বলছি 0-1 দ্বারা লেখা কোডকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম, আর 0-1 ছাড়া যেটা দিয়ে লিখি না কেন সেটাকে বলা হয় কি, সোর্স। তাহলে সি ভাষা 0-1 দ্বারা লিখি নাই, তার মানে কি হবে, এটা হচ্ছে আমাদের সোর্স প্রোগ্রাম। একদম ওই ক্লাসের স্লাইডে এটাই বলে দিছি। বিট, বাইট ও মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে কে? এটা আলটিমেটলি কাজ করে হচ্ছে মেশিন ভাষা, এবং যে মধ্যম স্তরের যে ভাষাটা আছে সেই দুইটা ভাষায় কি করে, বিট, বাইট এবং যে মেমোরি অ্যাড্রেসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে।
সো আমাদের মোটামুটি টাইপ 2টাও কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, টাইপ 2 থেকে দেখছেন এত কি বেশি কিছু আমরা শিখি নাই, জাস্ট 2টা স্লাইড ছিল আমাদের মনে হয়, 2 কি 3টা স্লাইড। সেই 2 থেকে 3টা স্লাইডকেই আলটিমেটলি ঘুরাই পেঁচাই কি করছে, অনেক কিছু করছে ভাইয়া। সকল ইনফরমেশন 5টা প্রজন্মের ভাষা সবগুলো কিন্তু ওই একটা স্লাইডে দিয়ে দিছি। ঠিক আছে, তো তারপরে আপনি জাস্ট স্লাইডটা দেখে কোশ্চেন ব্যাংক একটু সলভ করলে আপনাদের দেখবেন হয়ে যাবে। এবার আসে আমাদের অনুবাদক প্রোগ্রাম। আমরা বলছি কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছু বুঝে না, তাহলে কম্পিউটার 0 এবং 1 কে তো বুঝাইতে হবে। তাহলে শুধুমাত্র মেশিন ভাষাতে অনুবাদক লাগবে না, তাহলে বাকি যে ভাষাগুলো আছে সেগুলো থেকে লাগবে অনুবাদক প্রোগ্রামের দরকার হবে। তো অনুবাদক প্রোগ্রাম কাকে বলে? উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করতে যেটা ব্যবহার করা হয় সেটাকে অনুবাদক প্রোগ্রাম বলে। অনুবাদক প্রোগ্রাম কয় ধরনের ভাইয়া? 3 ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে, একটা কম্পাইলার, একটা ইন্টারপ্রেটার আর একটা অ্যাসেম্বলার। তার মধ্যে আমরা একটু মনে রাখবো এই অ্যাসেম্বলারের কাজ কি? অ্যাসেম্বলারের কাজটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি যে ভাষাটা আছে, আমাদের যে অ্যাসেম্বলি ভাষা আছে সেই অ্যাসেম্বলি ভাষাকে সে কি করে? অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। ঠিক আছে, অ্যাসেম্বলি ভাষাকে কি করে? মেশিন ভাষায় রূপান্তর করে। ঠিক আছে, মেশিন ভাষা মানে তো বুঝি কম্পিউটারের ভাষায় কি করবে? সে রূপান্তর করবে। কাকে? অ্যাসেম্বলি ভাষাকে সে কম্পিউটার ভাষায় কি করবে? রূপান্তর করবে। ওকে, সো এখানে আমরা কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য লিখে রাখছি। এটা কিন্তু সিকিউ গ বলেন, সিকিউ ক বলেন, খ বলেন, সবকিছুর জন্যই কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে এখান থেকে বসে। ঠিক আছে, সো আমরা একটু করে দেখি আমরা এখান থেকে কি কি দেখবো। তো প্রথম যে মানে ইনফরমেশনটা দেখবো সেটা হচ্ছে এটা, কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম কিভাবে অনুবাদ করে? একসাথে অনুবাদ করে। আর যে ইন্টারপ্রেটারটা আছে সেই ইন্টারপ্রেটারটা কি করে? এক লাইন করে অনুবাদ করে। কম্পাইলার একসাথে অনুবাদ করবে আর ইন্টারপ্রেটারটা এক লাইন বাই লাইন করে সে কি করবে? অনুবাদ করবে। ঠিক আছে, কম্পিউটারের সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, সবগুলো ভুল একসাথে। ঠিক আছে, আর ইন্টারপ্রেটার প্রতি লাইনের ভুল কি করে? একটার পর একটা কি করে সে প্রদর্শন করে। ওকে, এবার তুমি নিজে একটু করে বলো। সাপোজ আমি তোমাকে বললাম এই পুরো পৃষ্ঠায় কতগুলো ভুল আছে সেটা বের করো, আরেকজনকে কাজ দিলাম এই একটা লাইনে কতটা ভুল আছে সেটা বের করো, তাহলে কে সবার আগে কাজ করবে? তুমি বলবো ভাইয়া যে হচ্ছে এক লাইন করে করতেছে সে আগে ভুলগুলো ধরতে পারবে। তাহলে ভুলগুলো যদি সে ধরতে পারে তাহলে কি করবে? ভুলগুলো সংশোধন করবে না? অবশ্যই করবে। তাহলে ভুল সংশোধনকে বলা হয় ডিবাগিং। তাহলে এখানে আমাদের দেখো ডিবাগিং আর টেস্টিংটা হচ্ছে কি বলতো? দ্রুত গতি সম্পন্ন। ডিবাগিং আর টেস্টিংটা কি? দ্রুত গতি সম্পন্ন। কার জন্য? ইন্টারপ্রেটার, কারণ সে লাইন বাই লাইন। আর ও যেহেতু পুরাটা পড়ে যখন ভুলটা দিবে তার মানে তার ডিবাগিং আর টেস্টিংটা হচ্ছে কি বলতো? ধীর গতি সম্পন্ন। ঠিক আছে, ডিবাগিং টেস্টিং বুঝে গেছে? ডিবাগিং মানে কি? বাগ মানে ভুলটাকে সংশোধন করবে। তাহলে ওর যেহেতু এক লাইন বাই তাহলে ওর ভুল সংশোধন করতে তাড়াতাড়ি হবে। কিন্তু এবার তুমি একটা নিজে কথা বলো, সেটা কি? সেটা হচ্ছে তুমি একটা জায়গায় ভেঙে ভেঙে যাইলে যতটুকু সময় লাগবে তুমি যদি একদম ডিরেক্ট একটা জায়গায় যাও সেটা থেকে তার থেকে কম সময় লাগবে না? তারপর একটা তুমি কি করবা? একটা জায়গায় যাবা, সেখানে হচ্ছে ভেঙে ভেঙে গাড়ি ভেঙে ভেঙে যাচ্ছ, তাহলে তোমার সময় বেশি লাগার কথা। কিন্তু তুমি যদি ডিরেক্ট বাসে যাও তাহলে দেখা যাবে কি সময় কম লাগবে। তার মানে এখানে এটা বুঝাতে যাচ্ছি এই প্রোগ্রাম নির্বাহের জন্য এইখানে কম সময় লাগে। তার মানে এই প্রোগ্রাম নির্বাহ এখানেও কি হয়? দ্রুততার সহিত প্রোগ্রাম নির্বাহ হয়। প্রোগ্রাম নির্বাহ মানে প্রোগ্রামটা কাজ করবে কি? দ্রুততার সহিত। আর এখানে প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে মানে হচ্ছে এটা কি বলুন তো? ধীর। টেস্টিং ডিবাগিং এটা দ্রুত গতি, কিন্তু নির্বাহ করার সময় এটা কি বলুন তো? ধীর। ঠিক আছে, কারণ এখানে হয় কি জানেন? ইন্টারপ্রেটারে কি হয়? ইন্টারপ্রেটার হয় কি? একটা লাইন সে পড়লো, সাপোজ এইখানে আর এখানে ভুল, সে আপনাকে ইন্ডিকেট করে দিল এইখানে এখানে ভুল আছে। তারপর আপনি কি করবেন? প্রোগ্রামটা মানে ভুলটা সংশোধন করে দিলেন। দেন সে আবার আসবে, সে এসে আবার প্রথমে এই লাইন পড়বে, তারপর আবার এই লাইন পড়লো, আবার এই লাইনে ভুল আসছে, সে আপনাকে বলে দিল এখানে ভুল আছে, তো আপনি আবার ভুল সংশোধন করলেন। তারপরে সে কি করে? আবার প্রথম থেকে পড়া শুরু করে যে কোথায় কোথায় ভুল আছে। তো সে যখনই কাজ করা শুরু করে একদম প্রথম থেকে কাজ করতে 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 আসে। তাই এদের কাজ করাটা একটু ধীর গতি হয়ে যায়, প্রোগ্রাম নির্বাহে একটু সময় লাগে। কিন্তু যদি বলা হয় এটার ক্ষেত্রে কম্পাইলার কি করে? পুরাটা পরে যদি সাপোজ যদি কোনো একটা পথে ভুল পায়, কম্পাইলার যদি সাপোজ এই লাইনে ভুল পাইছে তাহলে দেখা যায় এই লাইনে এরকম একটা কি করে দিবে? এরকম একটা বক্স দিয়ে দিবে। তাহলে তোমার এই লাইনটাতে কি আছে? ভুল আছে, তুমি এই লাইনটা দেখো। সাপোজ যদি আরেকটা লাইনে ভুল থাকে, সাপোজ মনে করবো তোমার এই লাইনে একটা কি করে দেবে? এরকম একটা বক্স করে দেবে, বলে এই তুমি এই লাইনটা দেখো, এই লাইনে তোমার কি আছে? ভুল আছে। তো এই তুমি দুইটা জিনিস দেখে তুমি বলতে পারো এখানে ভুল, দেন ভুলটা সংশোধন করে কম্পাইল যখন করবা তখন দেখা যাবে সে, তাহলে এটাতে কি হবে? দ্রুত গতি। তাহলে এখানে টেস্টিং ডিবাগিং আর এখানে কি প্রোগ্রাম নির্বাহ, দুটো কিন্তু সেম জিনিস না। ঠিক আছে, এই দুটো একটু করে মনে রাখবো। ওকে, সো এখানে আর এই দুটো এত বেশি দরকার নাই, জাস্ট একটু মনে রাখতে পারো।
এবার আমরা যদি দেখি একটা প্রোগ্রামের আলটিমেটলি সবসময় তিনটা অংশ থাকে। প্রথমে কি থাকবে, ইনপুট থাকবে, একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাবে, দেন কি পাবো, একটা আউটপুট পাবো। তো একটা প্রোগ্রামের আলটিমেটলি তিনটা অংশ, এখানে তিনটা অংশ কথা বলছে। তো এখন আমরা একটু এমসিকিউ সলভিং করি, আসলে এখান থেকে কি ধরনের বা কি টাইপের এমসিকিউ আসছে সেটা একটু আমরা একটু করে দেখে নিই। তাহলে প্রথমে দেখো আমাদের এই কোশ্চেনটা বলছে, সেটা কি, সেটা হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য রয়েছে। কোথায় পার্থক্য রয়েছে, প্রোগ্রাম অনুবাদ করার ক্ষেত্রে। ইয়েস, এটা কিন্তু আছে। মেমোরি স্পেস হ্রাস বৃদ্ধি, এটা আমি কিছু দেখি না, তাহলে এটা হবে না। ভুল প্রদর্শনের ক্ষেত্রে এটাও কিন্তু আছে, ভুল প্রদর্শনের ক্ষেত্রে আছে। তার আনসার কত, 1 ও 3। ওকে, পরবর্তী কোশ্চেন, উচ্চস্তরের ভাষার লিখিত প্রোগ্রামটি একসাথে অনুবাদ, একসাথে যেহেতু অনুবাদ করতে বলছে, তার মানে কি হবে, এটা কম্পাইলার কি করে, একসাথে অনুবাদ করে। তারপরে দেখি ইন্টারপ্রেটারের কাজ কি, ইন্টারপ্রেটার কি করে, এক লাইন করে সে কি করে, অনুবাদ করতে থাকে। কম্পাইলারের বৈশিষ্ট্য বের করতে বলছে। কম্পাইলারের বৈশিষ্ট্য কি, টেস্টিং ও ডিবাগিং এর ক্ষেত্রে ধীর গতি সম্পূর্ণ। কম্পাইলার টেস্টিং ডিবাগিং এর ক্ষেত্রে ধীর গতি। ইয়েস, প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে না, এটাতে প্রোগ্রাম নির্বাহে কম সময় লাগে, এজন্য এটা দ্রুত গতি সম্পূর্ণ। তাহলে এটা কি ভুল। অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন ভাষায় রূপান্তরিত হয়, এটাও কিন্তু ট্রু। তার মানে হচ্ছে আমাদের আনসার কি হবে, 1 ও 3 হচ্ছে সঠিক আনসার। তারপর আসি প্রোগ্রামটি অনুবাদ করার জন্য। আচ্ছা, এখানে একটা প্রোগ্রাম ছিল যদিও, সো এইখানে যেহেতু এটা নাই, তাহলে হচ্ছে আমরা এই স্লাইডটা একটু করে বাদ দিই। এবার আমাদের এটা উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রাম, তাহলে উৎস প্রোগ্রামকে একত্রে যদি আমরা বস্তু প্রোগ্রামে রূপান্তর করতে চাই, তখন আমাদের কি ইউজ করা হয়, তখন আমরা ইউজ করতে হচ্ছে যে কম্পাইলার আছে, সেই কম্পাইলারটা আমরা কি করি, ইউজ করি। উৎস প্রোগ্রাম কম্পাইলারের মাধ্যমে ডিরেক্ট বস্তু প্রোগ্রামে কি হয়ে গেছে বলতো, চলে গেছে। তাহলে আমাদের আনসার কি হবে, আমাদের আনসার হবে হচ্ছে কম্পাইলার। ওকে, তারপরটা দেখি অনুবাদক সফটওয়্যার কয় ধরনের রয়েছে। আমরা কয় ধরনের অনুবাদক সফটওয়্যার ব্যবহার করে থাকি, আমরা আলটিমেটলি 3 ধরনের অনুবাদক সফটওয়্যার কি করে থাকি, ব্যবহার করে থাকি। কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য রয়েছে। কোথায় পার্থক্য রয়েছে, প্রোগ্রামিং অনুবাদের ক্ষেত্রে। ইয়েস, অনুবাদের ক্ষেত্রে আছে। কাজের গতির ক্ষেত্রে। ইয়েস, কাজের গতির ক্ষেত্রে আছে। ভুল প্রদর্শনের ক্ষেত্রে। ইয়েস, ভুল প্রদর্শনের ক্ষেত্রে আছে। মানে সব জায়গায় তাদের কি রয়েছে বলেন তো, পার্থক্য রয়েছে। তারপরে কি কম্পাইলারের সুবিধা হলো কি, সম্পূর্ণ প্রোগ্রামটি একেবারে অনুবাদ করে। ইয়েস, এটা করে। প্রোগ্রামের ডিবাগিং ও টেস্টিং ধীর গতি সম্পূর্ণ, দ্রুত গতি না। আর দ্রুত গতি কার, ইন্টারপ্রেটারে। তাহলে এটা ভুল থাকলে তা মনিটরে প্রদর্শন করে। ইয়েস, এটাও করে। তার আনসার কত, 1 ও 3। তাহলে আমাদের টাইপ 3 শেষ। এবার আমাদের টাইপ 4। এখান থেকে অনেকগুলো এমসিকিউ দেখবা তোমাদের কোনো না কোনো একটা বোর্ডে, কিন্তু এই টপিকটা থেকেও কিন্তু একটা এমসিকিউ আসবে। সেটা হচ্ছে কি, প্রোগ্রাম তৈরির ধাপ। ঠিক আছে, একটা প্রোগ্রাম কিভাবে তৈরি করা হবে। তা দেখো, আমরা একটা প্রোগ্রাম তৈরি করার সময়, আমরা একটা প্রোগ্রাম তৈরি করার জন্য 5টা ধাপ আছে। আলটিমেটলি কয়টা ধাপ আছে, 5টা ধাপ। প্রথম ধাপে কি হয়, একটা সমস্যা বিশ্লেষণ করা হয়। সো এই প্রত্যেকটা ধাপে আসলে কি করা হয়, সেই জিনিসগুলো আমরা একটু করে এখন দেখবো। তাহলে প্রথমে যে সমস্যা বিশ্লেষণ ধাপটা আছে, সেই সমস্যা বিশ্লেষণ ধাপে আমরা কি দেখে থাকি, আমরা আলটিমেটলি করে থাকি হচ্ছে এরকম, ইনপুট আউটপুট কি করে থাকি, ইনপুট আউটপুট শনাক্তকরণ। ঠিক আছে, ইনপুট আউটপুট শনাক্তকরণের জন্য আমরা কি করে থাকি, এই যে আমাদের ধাপটা আছে প্রথম ধাপ, এই ধাপটা ইউজ করে থাকি। এটা গেল আমাদের প্রথম কথা। এবার হচ্ছে 2 নাম্বার, প্রোগ্রাম ডিজাইন। এই প্রোগ্রাম ডিজাইনে আমরা কি করে থাকি, এখানে হচ্ছে আমরা আলটিমেটলি 3টা জিনিস বেশি দেখে থাকি। প্রথম হচ্ছে অ্যালগরিদম, আমরা একটু পরে বলতেছি অ্যালগরিদম জিনিসটা কি। প্রথম হচ্ছে অ্যালগরিদম। তাহলে এই অ্যালগরিদমটাকে যখন আমরা চিত্রাকারে প্রকাশ করব, তখন তার নাম বলা হয় ফ্লো চার্ট। বা ফ্লো চার্টের আরেকটা নাম কি, ফ্লো চার্টের আরেকটা নাম দেখবো তোমাদের পরীক্ষায় বেশি ইউজ হয়, সেটা হচ্ছে প্রবাহ চিত্র। আরেকটা হচ্ছে আমরা রাফ হিসেবে একটা জিনিস করে থাকি, সেটা আমরা কি বলবো, সুডো কোড। ওকে, আচ্ছা। আর প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং তো আছেই। আর বাস্তবায়নের মধ্যে কি করা হয়, টেস্টিং করা হয়, সাথে কি করা হয়, ডিবাগিং করা হয়। এই দুটো জিনিস কি করা হয় প্রোগ্রাম বাস্তবায়নের মধ্যে। তারপর এটা। আচ্ছা, তো এবার আসি প্রথমে অ্যালগরিদম জিনিসটা কি। দেখো, আমি তোমাকে বললাম দুইটা সংখ্যা তুমি কি করো, যোগ করার একটা প্রোগ্রাম লিখো। তখন তুমি কি করবা, তুমি বলবা হ্যাঁ প্রথমে প্রোগ্রামটা শুরু করি, তারপর হচ্ছে দুইটার সংখ্যা ইনপুট নিই, সংখ্যা দুটোর যোগফল বের করি, তারপর হচ্ছে কি যোগফল প্রদর্শন করি, প্রোগ্রাম শেষ করি। এই যে 5টা ধাপ ভাই, সুন্দরভাবে সিরিয়ালি বললাম না, কোনটার পর কোনটা কাজ আসবে। এই যে সিরিয়াল মেনটেন করে একটা সুন্দর করে যে বাংলা কথায় যে ধাপগুলো লিখলাম, এটাই আলটিমেটলি কি বলেন তো, অ্যালগরিদম। এই অ্যালগরিদমটাকে যখন আমরা চিত্রাকারে প্রকাশ করব, তখন সেটা কি হয়ে যাবে, ফ্লো চার্ট হয়ে যাবে। ওকে, সো একটু করে মনে রাখি। তাহলে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপে কি আছে, কোডিং। আবার কোডিং এর ধাপের আগে কি আছে, ডিজাইন। এগুলো কিন্তু আসে পরীক্ষায়। ওকে, সেই জন্য মনে রাখতে বললাম। আর বাস্তবায়নের মধ্যে কি হয়, টেস্টিং, এছাড়াও ডিবাগিং, এই সকল কাজগুলো হয়। আর প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ কি, আলটিমেটলি প্রোগ্রামটা যখন সবকিছু ওকে হয়ে যাবে, তখন তুমি সুন্দরভাবে তো অবশ্যই সেটা সংরক্ষণ করে রাখবা। এটাই বুঝেছি আর কি। তো
তো এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। প্রোগ্রামের ভুল খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড। আমি যখন প্রোগ্রাম রচনা করব সবসময় যে সঠিক হবে তা কিন্তু না, কিছু না কিছু মাঝে মধ্যে ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল। আমিও দেখা যায় ক্লাসের মাঝে হালকা পাতলা মিস্টেক করেই ফেলি, ঠিক আছে? তো এখানেও ভুল হতে পারে। তাহলে এই প্রোগ্রামের ভুলগুলোকে কি বলা হয়? সি প্রোগ্রামিং এর ভাষা বলা হয় বাগ। দেখেন বলা হয়েছে প্রোগ্রামের ভুলকে কি বলা হয়? প্রোগ্রামের ভুলকে বলা হয় বাগ। আর তিন ধরনের কি রয়েছে? বাগ রয়েছে। কয় ধরনের বাগ রয়েছে? তিন ধরনের। একটা হচ্ছে আমাদের সিনট্যাক্স ভুল, একটা হচ্ছে লজিক্যাল ভুল, আর হচ্ছে রান টাইম বা এক্সিকিউশন টাইম ভুল। ওকে, তো আমরা এখন প্রত্যেকটা জিনিস সম্পর্কে কি করব একটু করে ডিটেইলসে আলোচনা যাব। তো প্রথমে আসি সিনট্যাক্স ভুল। সিনট্যাক্স ভুলে কি হতে পারে? সিনট্যাক্স ভুল মানে হচ্ছে ব্যাকরণগত ভুল, ঠিক আছে? এই ব্যাকরণগত ভুলে কি হতে পারে? ব্যাকরণগত ভুলে হতে পারে বানান ভুল, কোন একটা বানান তুমি ভুল লিখছো, এটা হতে পারে সেমিকোলন না দেওয়া, তুমি একটা সেমিকোলন দাও না, এটা হতে পারে ব্র্যাকেট ঠিকমতো না দেওয়া, এটাও হতে পারে কোনো চলক ঘোষণা না করা, এটাও হতে পারে। তাহলে এই যে ভুলগুলোর কথা বললাম এগুলো হচ্ছে কিসের ভুলের মধ্যে পড়ে? সিনট্যাক্স ভুল। যেমন আমি যদি বলি সাপোজ এরকম একটা ফাংশন আছে প্রিন্ট এফ। এই প্রিন্ট এফ যে ফাংশনটা আছে এই ফাংশনের কাজই হচ্ছে আউটপুট প্রদর্শন করা। এই যে প্রিন্টএফ ফাংশনটা আছে এই প্রিন্টএফ ফাংশন কি করে? আউটপুট প্রদর্শন করতে ব্যবহার করা হয়। এখন সাপোজ কোন এক ব্যক্তি আসলো, ব্যক্তি এসে এই যে প্রিন্টএফ আছে প্রিন্টএফ এর জায়গায় সে কি লিখলো? PRINT প্রিন্টএফ। তাহলে এটা কি ঠিক হইলো? এন এর জায়গায় সে দিয়ে দিয়েছে এম, এটা কি ঠিক হইলো? না, এটা ঠিক হয় না। তাহলে এটা বাদ। তাহলে এই যে ভুলটা হইলো না, এটাকে বলে কি? সিনট্যাক্স এরর। যদি কখনো সিনট্যাক্স এরর হয় তখন দেখা যায় কম্পিউটারকে আপনি যখন কি করবেন কম্পাইল করতে যখন দিবেন তখন দেখা যাবে তখন এই রকম এখানে একটা কি করে দিয়েছে, একটা রেড মার্কিং করে দিয়েছে। সে বলে দিবে এই লাইনটাতে ভুল আছে, তারপর সে নিচে হচ্ছে তার ডিটেইলস বলে যে তুমি এই বানানটা ভুল লিখছো বা এখানে ভুল লিখছো, ঠিক আছে? এই সিনট্যাক্স ভুলগুলোর সময় কম্পিউটারকে কি করে দেয় বলেন তো? একটা বার্তা পাঠায়, ঠিক আছে? এই সিনট্যাক্স ভুলের সময় কম্পিউটারে কি হয়? একটা ভুলের বার্তা ছাপানো হয়। একটা ভুলের বার্তা তারা কি করে দেয় বলেন তো? সিনট্যাক্স এরর যখন হয় তখন তারা বলে দেয়, ঠিক আছে? ওকে, পরবর্তীটাতে আসি। পরবর্তী কোন একটা প্রোগ্রামের লজিক্যাল ভুল। লজিক্যাল ভুল কি? লজিক ভুল হচ্ছে যুক্তির যদি কোনো ভুল দেন। সাপোজ আপনি জানেন আপনাকে বললাম হচ্ছে দুইটা সংখ্যা আপনি যোগ করবেন। সাপোজ আপনি দুইটা সংখ্যা যোগ করবেন, 7 আর 5 যোগ করবেন, যোগফল কত হবে? 12। কিন্তু আপনি পাইলেন আউটপুট 2, আপনি কি যোগ করছেন না, কি করে ফেলছেন? বিয়োগ। তাহলে আপনি এই যে আপনার করার কথা ছিল যোগ, কিন্তু করে ফেললেন কি বলেন তো? এই বিয়োগ। তাহলে এইটা কি লজিকের ভুল না? আপনি নিজেই যুক্তির ভুল দিছেন। তাহলে এখন এটা কম্পিউটার কি প্রথমে ধরতে পারবে? কম্পিউটার কি জানে আপনি যোগ করতেছেন না বিয়োগ করতেছেন? জানে? ও জানে না। আপনি যোগ দিলে সে যোগ দেখাবে, বিয়োগ করলে সে বিয়োগ দেখাবে। কম্পিউটার কি প্রথমে জানে? জানে না। কিন্তু আপনি যখন প্রোগ্রামটা রান করবেন মানে টেস্ট যখন করবেন তখন কিন্তু সে ভুলটা আপনার চোখে পড়বে। আপনি তো জানেন ভাই 7 আর 5 যোগ করলে যোগফল 12 হবে। আপনি যে প্রোগ্রামটা রান করবেন, রান করে আপনারও টার্গেট 12 পাওয়ার, কিন্তু আপনি যখনই 12 পাবেন না 2 পাবেন তখন আপনি বলেন এই আমার কোন লজিকের কি হয়েছে, ভুল হতে পারে। তারপর আপনি লজিকগুলো কি করবেন? চেক করবেন যে আসলে লজিকটা ঠিক আছে কিনা। তাহলে এই লজিক্যাল ভুলে আপনি জানতে পারবেন কখন? যখন প্রোগ্রামটা টেস্ট করবেন তখন আপনি এই লজিক্যাল ভুলটা কি করতে পারবেন? রিমুভ করতে পারবেন আর কি, ঠিক আছে? সো এটাই হচ্ছে কথা। দেখেন এখানে বলে দিয়েছে কম্পিউটার কোনো ভুলের বার্তা পাঠায় না, ঠিক আছে? বার্তা পাঠাবেন আপনি যখন চেক করবেন টেস্ট করার সময় এই জিনিসটা পাবেন আর কি। তারপর এটা আসি রান টাইম এরর বা এক্সিকিউশন। এখানে হচ্ছে আলটিমেটলি ভুল ডেটা, ঠিক আছে? ভুল ডেটা জানালে বা ডেটার ফরম্যাট যদি ঠিকঠাক থাকে তখন এই রান টাইম এররটা কি করে? ছাপায়। যেমন কি হতে পারে? যেমন হতে পারে শূন্য দিয়ে ভাগ করা, ঠিক আছে? শূন্য দিয়ে তুমি কি করতেছো? ভাগ করতেছো। বা ঋণাত্মক সংখ্যার বর্গমূল হতে পারে বা লগারিদম হতে পারে। এই ক্ষেত্রে কি হয়? এই রান টাইম এরর বা এক্সিকিউশন এরর বলে। এখন কম্পিউটারের ভুলগুলো নিয়ে কি আমরা বসে থাকবো? না, ভুলগুলোকে অবশ্যই আমাদের কি করতে হবে? সংশোধন করতে হবে। তাহলে ভুলকে সংশোধন করার জন্য আমাদের কি হয়েছে? ডিবাগ। তাহলে কম্পিউটারের ভুল ত্রুটি খুঁজে বের করে দূর করাকে কি বলে? ডিবাগিং, ঠিক আছে? এই যে ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটি কি করার জন্য দূর করব সেটাকে কি বলবো? ডিবাগিং বলবো, ঠিক আছে? তো এখানে আলটিমেটলি দেখেন সিনট্যাক্স ভুলটা কিভাবে রিমুভ করতে হবে সেটা বলছে, লজিক্যাল ভুল কিভাবে এই প্রোগ্রাম টেস্টিং এর মাধ্যমে করা হয় অলরেডি ভাইরা বলে ফেলছি, আর কিছু নাই। এবার আমাদের রান টাইম এরর বা এক্সিকিউশন এরর ক্ষেত্রে এটা একটু হালকা দেখে নিব। ওকে, এবার আসে আমাদের প্রোগ্রাম ডিজাইন মডেল। একটা প্রোগ্রাম আমরা কিভাবে ডিজাইন করব, মানে কোথায় কতটুকু সময় ব্যয় করব সেই জিনিসটা মানলে এখানে বলা হয়েছে। তাহলে প্রোগ্রাম ডিজাইন যে মডেলটা আছে সেটাকে হচ্ছে আমরা কি বলতে পারি? ওয়াটারফল বা জলপ্রপাত মডেলের সাথে কি করতে পারি বলেন তো? বলতে পারি। কারণ পুরো প্রোগ্রামিং প্রক্রিয়াটি একটা জলপ্রপাতের মতো একদিকে কি হয় বলেন তো? প্রবাহিত হইতে থাকে, ঠিক আছে? সো এখানে প্রথমে আমাদের যে প্রয়োজনীয় বিশ্লেষণ যে পার্ট আছে সেই বিশ্লেষণের সমস্যাটা বিশ্লেষণে আমরা 20 থেকে 40% কি করব বলেন তো? সময় ব্যয় করব।
তারপরে সেখানে ডিজাইন এবং কোডিং এ আমরা 30 থেকে 40% সময় কি করব, ব্যয় করব। আর বাকি সময়টুকু হচ্ছে আমরা কি নিরীক্ষণ এবং কার্যকর। তাহলে প্রোগ্রাম নিরীক্ষণ এবং কার্যকরের জন্য কতটুকু সময়, দেখো 20 যোগ করলে 20 আর 30 50 হয়ে গেছে, 80 40 40 80। তাহলে আলটিমেটলি আপনি বলতে পারেন হচ্ছে 20 থেকে 50% আর কি। ঠিক আছে, 20 থেকে 50% আপনি সময় পাবেন কিসের জন্য, নিরীক্ষণ, মানে ভুল যদি হয়, কোনো ভুল ত্রুটি যদি করেন, সেই ভুল ত্রুটিগুলো কি করার জন্য, রিমুভ করার জন্য। দেখেন আপনাকে যদি আমি বলি যে আপনার একটা খাতা, আপনি নিজেই কি করেন, একটা প্যারাগ্রাফ লিখলেন, বললাম এখান থেকে কি ভুল আছে বের করো, তোমার কি ভুল ত্রুটিগুলো বের করতে একটু সময় লাগে না? কিন্তু তুমি যদি আরেকজনকে খাতাটা দাও, তখন তুমি সে খুব সহজে কি করে ফেলতেছে, ভুল ত্রুটিগুলা বের করে ফেলতেছে। সেটাই হচ্ছে আমাদের মেইন জিনিস আর কি। ঠিক আছে, তো এর পরবর্তী জিনিসটা যদি দেখি আমরা, প্রোগ্রামের ফ্লো চার্টে ব্যবহৃত যে চিত্রগুলো আছে, সেই ব্যবহৃত চিত্রগুলো নিয়ে আমরা একটু কি করব, কথাবার্তা বলবো। ঠিক আছে, প্রোগ্রাম ফ্লো চার্টে যে ব্যবহৃত যে চিত্রগুলো আছে, সেই ব্যবহৃত চিত্রগুলো নিয়ে আমরা একটু কি করব, হালকা পাতলা এখন একটু কথাবার্তা বলবো। ঠিক আছে, বেশি কথাবার্তা বলবো না। কোন প্রোগ্রামে মানে আলটিমেটলি আমরা কি কি ইউজ করে থাকি এটা। ওকে ওকে, আসি তাহলে প্রথমে কোন একটা প্রোগ্রাম শুরু বা শেষ করার জন্য এই চিত্রটা, এই মানে প্রোগ্রামের ফ্লো চার্টে যে ব্যবহৃত চিহ্নগুলো আছে, মাস্ট কোথাও না কোথাও আসছে। এই একটা কোশ্চেনটা যে কোনো একটা বোর্ডে দেখবেন আসছে। ঠিক আছে, আর অনেকগুলো বোর্ডে আসবে, শুধু একটা না, আরো অনেকগুলো বোর্ডে আসবে ইনশাল্লাহ। তো প্রথমে আসি, শুরু, কোন একটা প্রোগ্রামের শুরু বা শেষ বোঝাতে আমরা কি ব্যবহার করে থাকি, একটা ওভাল শেপ ব্যবহার করে থাকি। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে প্রোগ্রামের ইনপুট বা আউটপুট নেওয়ার জন্য, আমরা সামান্তরিক ইউজ করে থাকি। তারপরে হচ্ছে কোন একটা প্রসেস বা প্রক্রিয়াকরণের জন্য, যেখানে আলটিমেটলি সূত্র বা ফিক্সড মান যেগুলো হচ্ছে আমাদের জানা আছে, সেগুলো দেওয়ার জন্য কি করে থাকি আমরা, এই আয়তাকার যে ঘরটা আছে সেটা ইউজ করে থাকি। তারপর কোন একটা সিদ্ধান্ত, সাপোজ ইয়েস কি নো, আনসার যখন সবসময় দুইটা, ঠিক আছে, আনসার যদি কি হয়, আনসার যদি দুইটা হয়, এই যে ডিসিশন যেটা আছে, এটার আনসারটা কি পাবো, দুইটা পাবো, হয় ইয়েস নাহলে নো। তাহলে এরকম যদি দুইটা হয়, তখন আমরা কি করে থাকি, এই ডিসিশন সিম্বলটা ইউজ করি। আর কানেক্টর মানে কি করবে, কানেক্ট করবে, কয়েকটা মাথা, দুইটা মাথা আলটিমেটলি কানেক্ট করে আর কি। তারপর আমরা যদি আসি, এটা আমরা ইউজ করি না, পূর্ব নির্ধারিত প্রক্রিয়া, যেটা নির্দিষ্ট প্রি ডিফাইন্ড প্রসেস, এটা হচ্ছে প্রবাহের দিক কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা নির্দেশ করবে, আর হচ্ছে এটা টিকা। তাহলে এই যে দুইটা জিনিস, এই দুইটা আমরা আমাদের ফ্লো চার্টগুলোতে ইউজ করি নাই। সো এই দুইটা একটু আমরা মনে রাখবো, মাঝে মধ্যে এমসিকিউ দিতেই পারে। ঠিক আছে, আর বাকি সবগুলো নিয়ে আপনারা একটু পরিচিত আছে। ওকে, সো আমরা এখন আমাদের এমসিকিউ সলভিং এ চলে আসবো। কি টাইপের এমসিকিউ আমাদের আসছে, সেই কোশ্চেনগুলো এখন আমরা কি করব, সলভ করব। তো প্রথমে দেখেন, অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরির পরবর্তী ধাপ কি। অ্যালগরিদম ফ্লোচার্ট কই করছি, ডিজাইনে করছি। ডিজাইনের পর কি করতে হবে, কোডিং করতে হবে। প্রোগ্রামে কি করতে হবে, কোড লেখা। তারপর প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনপুট বা আউটপুট চিহ্ন হিসেবে ব্যবহার করা হয় কোনটা, ইনপুট বা আউটপুটের জন্য কি ব্যবহার করে থাকি আমরা, সামান্তরিক চিহ্ন ইউজ করে থাকি। প্রবাহ চিত্রের কোন জিনিসটি প্রক্রিয়াকরণ, প্রসেস কোনটা, আয়তক্ষেত্র ছিল। তারপর ফ্লো চার্টে বৃত্তাকার চিহ্নটি কি বোঝায়, বৃত্তাকার চিহ্নটি বোঝায় কিন্তু শুধুমাত্র শুরু। ঠিক আছে, এখানে যদি অপশনগুলো একটু ভুল আছে, বৃত্তাকার চিহ্নটি কি বোঝায়, শুধুমাত্র শুরু বোঝাবে, যেটাকে আমরা কি বলতেছি, সংযোগ। তারপর আসি, প্রোগ্রাম ফ্লো চার্টে প্রক্রিয়াকরণের জন্য কোন চিত্র, প্রক্রিয়াকরণ বা প্রসেস কোনটা ব্যবহার করে থাকি, আমরা যে আয়তক্ষেত্র আছে সেই আয়তক্ষেত্র ব্যবহার করে থাকি। এটা মানে কি, ডিসিশন বুঝায় না, তাহলে এটা মানে কি ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ, এটা আনসারটা হবে এটা। তারপরে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধন যে করার পদ্ধতিটা আছে, সেটাকে আমরা কি বলে থাকি, ডিবাগিং বলে থাকি। ভুল ত্রুটি খুঁজে বের করে সংশোধন করব। প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী, কোডিং এর আগের ধাপে কে থাকে, কোডিং এর আগের ধাপে থাকে হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, যেখানে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সুডোকোড এগুলো নিয়ে কথাবার্তা বলি। তারপর হচ্ছে কোনটি ফ্লোচার্টের সংযোগের চিহ্ন, সংযোগ করার জন্য আমরা এই কানেক্টর মানে কি বলেন তো, কানেক্টর মানে সংযোগ, তাহলে এটা আমরা ইউজ করে থাকি। প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটারে বার্তা দেয়, বার্তা দেখার জন্য আমরা জানি যে সিনট্যাক্স ভুলটা আছে, সেই সিনট্যাক্স ভুলের জন্য। প্রোগ্রাম রচনার জন্য প্রয়োজন কি দরকার, সমস্যা শনাক্তকরণ। ইয়েস, সমস্যা তো আমরা অবশ্যই শনাক্ত করতে হবে। প্রোগ্রাম বাগ করা হবে, বাগ মানে ভুল, প্রোগ্রামে ভুল করে কি এটা দরকার, না এটা দরকার নাই। তারপর যে প্রোগ্রাম ডিবাগিং করা, ইয়েস, ডিবাগিং মানে কি করা, ভুলগুলা সংশোধন করা। ওকে, তারপর আসি প্রোগ্রাম তৈরির ধাপে কোডিং হলো, কোডিং এ কি করি আমরা, আলটিমেটলি সমস্যা বিশ্লেষণের সাথে সম্পর্কিত। ওই সমস্যা বিশ্লেষণের পরে কি আসবে, ডিজাইন আসবে, সেই ডিজাইন থেকেই তো আমরা কোডটা লিখবো। ঠিক আছে, তার মানে ওই প্রত্যেকটা ধাপে কিন্তু একটার সাথে কানেক্টেড। আমি একটা কোড লিখতেছি, সেটা সমস্যার সাথে যদি না হয় তাহলে কি হবে, হবে না, তাহলে অবশ্যই সমস্যা বিশ্লেষণের সাথে সম্পর্কিত। প্রোগ্রামিং ভাষা সাহায্যে করা হয়, এটাও কিন্তু ট্রু। আর প্রোগ্রাম তৈরির পর ভুল খোঁজা, কোডিং এ তো আমরা ভুল খুঁজবো না।
ঠিক আছে, তাহলে এটা ট্রু নয়। পরেরটা আসি যে এই চিত্রটা কি বোঝায়, এটা ইনপুট বোঝায় এবং আউটপুট বোঝায়, এটা প্রক্রিয়াকরণ বোঝায় না। ওকে, সো আমাদের টাইপ 4 শেষ। তাহলে এবার এসে আমাদের টাইপ 5 সি প্রোগ্রামের কিছু বেসিক ধারণা। এই টাইপ 5টা অনেক অনেক বেশি আসে, ঠিক আছে। আমাদের যে টাইপ 5টা আছে এই টাইপ 5টা অনেক বেশি আসছে পরীক্ষাগুলোতে। সো এই টাইপটা থেকে অনেক বেশি এমসিকিউ আসবে, যদিও বা বেসিক কিছু নাই, এত বেশি কিছু বেসিক না, বাট খুব ইম্পর্টেন্ট টাইপ। চলুন দেখি। প্রথমে আমরা সি প্রোগ্রামিং যেটা আছে, এই সি প্রোগ্রামিংটা আলটিমেটলি অনেকগুলা কিসের সম্বন্ধে তৈরি, অনেকগুলা লাইব্রেরি ফাংশন আমরা এখানে কি করে থাকি, ইউজ করে থাকি। মানে আমাদের জন্য, আমাদের কাজ করার সুবিধার জন্য তারা আগে থেকে কিছু কি করে রাখতে বলেন তো, লাইব্রেরি ফাংশন তারা তৈরি করে রাখছে। সেগুলো দিয়েই আমরা কি করে থাকি, আমাদের মেইন যে কাজ কারবারগুলো আছে সেগুলো কিন্তু আমরা করে থাকি আর কি, ঠিক আছে। সো আমরা দেখেন প্রথমে লাইব্রেরি ফাংশন দেখব, তারপরে এদের কাজগুলো দেখব, এবং এদের কাজগুলো আসলে কোথায় বর্ণনা করা আছে, এই হেডার ফাইলগুলোতে বর্ণনা করা আছে। এই হেডার ফাইলের নামগুলো কি করব, মনে রাখবো। যেমন প্রথম হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ এর কাজ কি করা, আউটপুট প্রদর্শন করা। আর স্ক্যানএফ এটার কাজ কি করা, ইনপুট গ্রহণ করা। তাহলে এই যে প্রিন্টএফ মানে আউটপুট প্রদর্শন, স্ক্যানএফ মানে ইনপুট গ্রহণ, এই দুইটা কাজ কোথায় বলা আছে জানেন, আমাদের বলা আছে stdio.h হেডার ফাইলে। এইখানে যে stdটা আছে, এই stdটা কি বোঝায়, এই stdটা বোঝায় হচ্ছে স্ট্যান্ডার্ড। এই stdটা কি বোঝায়, std বোঝায় স্ট্যান্ডার্ড। আইতে কি বোঝায়, আইতে বোঝায় হচ্ছে ইনপুট। ওতে কি বোঝায়, ওতে বোঝায় হচ্ছে আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। ওকে, তাহলে আপনি যদি প্রিন্টএফ বা স্ক্যানএফ যদি ইউজ করেন তাহলে অবশ্যই হেডার ফাইল হিসেবে এটা আপনার ইউজ করতে হবে। ডান। আচ্ছা, তো অনেকে দেখে যে প্রিন্টএফ আর স্ক্যানএফ এর মধ্যে একটু করে ভুল করে ফেলে। তুমি নিজে একটু করে বলো, কোন একটা কিছু প্রিন্ট করে তুমি কি করো, বের করে আনো না। তাহলে প্রিন্ট করা মানে কি, বের করে আনছে, তার মানে আউটপুট আসবে, ঠিক আছে। আর স্ক্যান করার জন্য কি করতে হয়, ভিতরে দিতে হয় না। তাহলে ভিতরে দিব মানে কি, ইনপুট দিব। তাহলে আলটিমেটলি স্ক্যানএফ এর কাজ কি, ইনপুট গ্রহণ, আর এটার কাজ হচ্ছে কি, আউটপুট প্রদর্শন। ওকে, এবার আসি সিএলআর এসসিআর। সিএলআর আর এসসিআর কি, পূর্ববর্তী আউটপুট স্ক্রিন থেকে কি করার জন্য, মুছে ফেলার জন্য। পূর্ববর্তী আউটপুট যদি আমরা কি করতে চাই, স্ক্রিন থেকে মুছে ফেলতে চাই, তখন আমরা সিএলআর এসসিআর ইউজ করি। আর গ্যাচ, এই গ্যাচের কাজ কি, আমরা আউটপুটটা স্ক্রিনে কি রাখার জন্য, স্থির রাখার জন্য। আমরা আউটপুট যদি স্ক্রিনে স্থির রাখতে চাই তখন আমরা কি ব্যবহার করি, গ্যাচ, ঠিক আছে। আর এদের কাজগুলো কোথায় বলা আছে, কোণীয় ডট এইচ। এই যে কোণ আছে, এই কোণ দ্বারা কি বোঝায়, এই কোণ দ্বারা বোঝায় হচ্ছে আমাদের কনসোল। কোণ দ্বারা কি বোঝায়, কনসোল। আই, আই দ্বারা কি বোঝায়, আই দ্বারা বোঝায় হচ্ছে ইনপুট। ও, ও দ্বারা কি বোঝায়, ও দ্বারা বোঝায় আউটপুট। তাহলে কনসোল ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। ওকে, আর পাও, পাও মানে কি, ঘাত নির্ণয় করবে, মানে বর্গ টর্গ যেগুলো আছে ওই ঘাত নির্ণয় করবে। এসকিউআরটি, এটা কাজ কি, বর্গমূল। এই দুইটা কাজ কোথায় বর্ণনা করা আছে, আমাদের যে ম্যাথ.h আছে সেই ম্যাথ.h এ কিন্তু আমাদের এই দুইটার কাজ বর্ণনা করা আছে। ওকে, সো এবার এখান থেকে জাস্ট একটু করে বলি, পাও এর কথা যদি একটু করে বলি। সাপোজ আমি যদি এরকম লিখি পাও a, b, এটা আলটিমেটলি কি বোঝায় জানেন, প্রথমটা হচ্ছে তার বেস, দ্বিতীয় হচ্ছে তার পাওয়ার, মানে হচ্ছে এটা a টু দি পাওয়ার b। তো একটু করে লিখে রাখবেন, এটা কি তার বেস বা ভিত্তি, আর এটা কি, এটা হচ্ছে তার পাওয়ারকে কি করবে, নির্দেশ করবে। ওকে, সো আমরা এই হচ্ছে লাইব্রেরি ফাংশন, তাদের কাজ এবং যে হেডার ফাইলগুলো আছে সেগুলো আমরা একটু করে মনে রাখবো। আরেকটা হচ্ছে আমরা হেডার ফাইল দেখবো কিছুক্ষণ পরে, সেটা হচ্ছে string.h, ঠিক আছে, যেখানে আমরা strlen ফাংশনটা ইউজ করব। আর এটা হচ্ছে আমরা ব্যবহার করব strcmp, সেটা হচ্ছে আমরা যখন ফাংশন নিয়ে একটু কথাবার্তা বলবো তখন দেখবো আর কি। ওকে, তারপর আছে আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চার্ট। এই চার্টগুলো থেকে পরীক্ষায় অহরহ কোশ্চেন, আপনি যদি দেখেন, আমি বললাম 70টা এমসিকিউ আসছে, তার মধ্যে ম্যাক্সিমাম জিনিস এগুলাই, ম্যাক্সিমাম জিনিস এগুলো আপনি যদি দেখেন তাহলে দেখবেন এটা। আসি প্রথমে ডেটা টাইপ কি, ডেটা টাইপ কি, ডেটা টাইপ হচ্ছে ডেটার বিভিন্ন ধরন। ডেটা টাইপ কি, ডেটা টাইপ হচ্ছে ডেটার বিভিন্ন ধরন। ডেটার বিভিন্ন ধরনকে কি বলা হয়, ডেটার বিভিন্ন ধরনকে ডেটা টাইপ বলা হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা যে ধরনের ডেটা নিয়ে কাজ করব তখন সেই ধরনের ডেটা টাইপটাই কি করব, আলটিমেটলি ইউজ করব। তার মধ্যে প্রথমে যদি একটু করে বলি, যদি আমাদের ইন্ট অথবা লং ইন্ট যদি থাকে তখন আমরা যে ধরনের ডেটা নিয়ে কাজ করব সেই ডেটাগুলো কি হবে, সেই ডেটাগুলো হচ্ছে আমাদের হবে পূর্ণ সংখ্যা।
ইন্ট বা লং ইন্ট, এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় আপনি যেই ডেটাগুলো নিয়ে এখন কাজ করতেছেন সেটা কি হবে? পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ফ্লয়েট এবং ডাবল, এই দুইটা ডেটা নিয়ে যদি আমরা কাজ করি তখন সেটা কি বুঝাবে? তখন সেটা বুঝাবে হচ্ছে ভগ্নাংশ বুঝাবে। অনেক বইতে দেখবেন এই জিনিসটাকে কি দেওয়া আছে? রিয়েল নামও বলা আছে। ক্যারেক্টার মানে কি? ওই যে এ বি সি এগুলো হচ্ছে সেই ক্যারেক্টার। স্ট্রিং কি? একগুচ্ছ ক্যারেক্টার। সাপোজ আমি লিখলাম নাহিদ, এই নাহিদ লিখে কয়টা ক্যারেক্টার আছে? 5টা। এই যে একগুচ্ছ যে ক্যারেক্টারের যে সমষ্টি সেটাকে কি বলে? স্ট্রিং। আর এটা আমরা হেক্সাডেসিমাল জাস্ট একটু জানার জন্য লিখে রাখছি আর কি। আসি পূর্ণ সংখ্যা জিনিসটা কি? আলটিমেটলি পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি বলেন তো? শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এইখানে পূর্ণ সংখ্যার মধ্যে কি থাকবে? শূন্য সহ আসবে। অনেকে দেখা যায় শূন্যটা আসে না, বাট শূন্য সহই এখানে আসবে। ওকে, তো ইন্টিজারটা আমার মেমোরিতে কয় বাইট পরিমাণ জায়গা দখল করে? 4 বাইট। আর এটা বোঝানোর জন্য ইন্টিজার সংখ্যা যে আপনি নিচ্ছেন সেটা বোঝানোর জন্য কি করতে হবে? পার্সেন্টেজ ডি, এটা ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ইউজ করতে হবে। ওকে, লং ইন্টের জন্য পার্সেন্টেজ এলডি, ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ, ডাবলের জন্য পার্সেন্টেজ এলএফ। ওকে, অনেকে দেখা যায় এখানে কি ডাবল আছে ডি, তাই এখানে পার্সেন্টেজ ডি দেয়। আসলে না, পার্সেন্টেজ ডি কার জন্য? ইন্টিজারের জন্য। তারপর আসি ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ সি, স্ট্রিং এর জন্য পার্সেন্টেজ এস, আর হেক্সাডেসিমাল কত? পার্সেন্টেজ এক্স। আর এখানে তো দেখেন অলরেডি জিনিস জানেন, ইন্টিজার, লং ইন্ট, ফ্লোট সবগুলোর জন্য 4 বাইট, ডাবলের জন্য 1 বাইট 8 বাইট, আর ক্যারেক্টারের জন্য 1 বাইট। এই দুটো আমাদের দরকার নাই। আর এই দুটার যে ফরম্যাট স্পেসিফায়ারটা দিয়েছি এটা মাঝে মধ্যে দেখা গেছে কয়েকটা কলেজের পরীক্ষাগুলোতে আসছে, তো সেই জন্য ভাই কি করে রাখছি বলুন তো? এটা লিখে রাখছি। ওকে, এবার আমাদের পরবর্তী স্লাইড। এখন আমরা সি ভাষাতে অনেকগুলো চলক নিয়ে কাজ করব। সেই চলকগুলা কিভাবে লিখতে হবে এটাও আসে আমাদের পরীক্ষায়। কোনো না কোনো একটা বোর্ডে দেখবেন এই যে 4টা স্লাইড আছে এখানে এই টপিকে, এই 4টা স্লাইড থেকে দেখবেন কোনো না কোনো বোর্ডে আপনি একটা এমসিকিউ মাস্ট পাবেন। প্রত্যেকটা বোর্ডে বলতে গেলে একটা এমসিকিউ এখান থেকে এই 4টা স্লাইড থেকে আসবে ইনশাআল্লাহ। ওকে, তো চলুন আমরা একটু সলভ করি। প্রথমে দেখেন কি বলছে, ভেরিয়েবলের নামকরণ আমরা কি দিয়ে করব? অ্যালফাবেটিক যে ক্যারেক্টারগুলো আছে, সাপোজ এ বি এস টু জেড, এগুলো দিয়ে শুরু করব। তারপর হচ্ছে আমাদের এখানে ডিজিটও ইউজ হতে পারে, এবং আরেকটা শুধুমাত্র স্পেশাল সিগন্যালের মধ্যে কি হতে পারে? আন্ডারস্কোর, মানে নিচে যেটা দেয়। কিন্তু এখানে আমরা স্পেশাল যে বিভিন্ন ক্যারেক্টারগুলো আছে, স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবো না, স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। যেমন @ হ্যাশ, তারপর হচ্ছে কি এটা হচ্ছে আমাদের কি বিস্ময় চিহ্ন, তারপর হচ্ছে $সাইন, ভগ্নাংশ, এগুলো কিছু ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে প্রথম কথা। দুই নাম্বার কথা হচ্ছে ভ্যারিয়েবলের নামের মধ্যে কোনো ফাঁকা স্থান বা হোয়াইট স্পেস থাকতে পারবে না। এদের নামের মাঝে কোনো ফাঁকা স্থান রাখা যাবে না। যেমন দেখেন মাই ফাঁকা স্পেস নাম্বার লিখা যাবে না, নাম্বার স্পেস লিখা যাবে না, মাই কম লিখা যাবে না। এদের মাঝে কোনো স্পেস থাকা যাবে না, আপনি ডিরেক্ট এরকম করে লিখতে হবে। তিন নাম্বার কথা, ভ্যারিয়েবলের নাম নাম্বার বা অঙ্ক দিয়ে শুরু হইতে পারবে না, মানে কোনো ডিজিট দিয়ে শুরু হতে পারবে না। যেমন দেখেন আমি 10 নাম্বার, আপনি এটার নিয়ম ঠিক আছে, কিন্তু এইখানে 10 পসিবল না। তাহলে ভ্যারিয়েবল নাম অঙ্ক বা ডিজিট দিয়েও শুরু হইতে পারবে না। আর এখানে আলটিমেটলি ছোট এবং বড় হাতের অক্ষর আলাদা আলাদা জিনিস প্রকাশ করে, সেখানে আমরা ছোট এবং বড় হাতের অক্ষরে সংমিশ্রণ তো অবশ্যই ঘটাবো না। আর কিওয়ার্ডের নাম কি করবো না, ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, সো এই কয়টা হচ্ছে আমাদের নিয়ম, এই নিয়মগুলো একটু করে মনে রাখতে হবে। আলটিমেটলি প্রথম যে 3টা নিয়ম বললাম, এই প্রথম 3টা নিয়মই বেশি আসে আর কি। ঠিক আছে, সো এবার একটু কিওয়ার্ড নিয়ে একটু কথাবার্তা বলি, এটা মাঝে মধ্যে দেখা যায় আসে। কিওয়ার্ডগুলো আমরা চিনি, আমরা যারা পঞ্চম অধ্যায়ে অলরেডি করছি তারা দেখবেন এই কিওয়ার্ডগুলো নিয়ে অনেকগুলো নিয়ে আমরা জানি আর কি। ঠিক আছে, কিওয়ার্ড হচ্ছে কি কিছু সংরক্ষিত শব্দ যেগুলো তাদের কাছে আগে থেকে পূর্ব নির্ধারিত, যা বিশেষ কিছু অর্থ কি করে বহন করে আর কি, সেটাকে কি বলা হয়? কিওয়ার্ড বলে। ওকে, মাঝে মধ্যে পরীক্ষা আসে, কতে আসবে পরীক্ষায় কিওয়ার্ড কাকে বলে, চলক কাকে বলে, ধ্রুবক কাকে বলে, এগুলো আসে। আচ্ছা, তো কিওয়ার্ডের মধ্যে দেখবেন আমরা এখন যখন প্রবলেম যখন সলভ করবো, আস্তে আস্তে সি প্রোগ্রামিং কিন্তু ঢুকতেছি, তখন দেখবেন আমরা যখন এই জিনিসগুলো করবো তখন দেখবেন এই কথাগুলো আসে। তাহলে প্রথমে যেমন দেখেন ব্রেক, এই কথাটা আমাদের ব্যবহার করব, আমরা অনেক ইউজ করছি। ক্যার অলরেডি দেখছেন ক্যারেক্টার, তারপর আমরা কন্টিনিউ এটা আমরা দেখবো, তারপর হচ্ছে ডিফল্ট এটা হচ্ছে আমরা দেখবো, ডু, ডাবল, এলস, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা ফ্লয়েড দেখছি, ফর দেখবো কিছুক্ষণ পরে, গচু, ইফ, ইন্ট এটাও দেখছি কিন্তু। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা কি বলবো, তারপরে হচ্ছে আমরা চাইলে বলতে পারি রিটার্ন, এই জিনিসটা হচ্ছে আমরা দেখবো। দেন হচ্ছে আমাদের রয়েছে কি সুইচ, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের কি রয়েছে, তারপর আমাদের রয়েছে হচ্ছে ভয়েড, ওয়াইল, ঠিক আছে। এই যে জিনিসগুলা
এগুলো হচ্ছে কি আমাদের বলেন তো এগুলো কার মধ্যে পড়ে? এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলা এখানে আমি যতগুলো দাগ দিছি যারা সি প্রোগ্রামে একটু আগে হলেও করছে তারা হচ্ছে এই সকল কিওয়ার্ড গুলোর সাথে অভ্যস্ত। ঠিক আছে, আমি জাস্ট অভ্যস্ত গুলোই দেখালাম। এতগুলো কি মুখস্থ রাখার ভাই আমাদের পসিবল? আমাদের জন্য বর্তমান সময় পসিবল না। আমরা জাস্ট এই কমন জিনিসগুলো কি রাখবো, মনে রাখবো। ঠিক আছে, দেখবেন কমন জিনিসগুলোই আসে পরীক্ষায়। ওকে, পরেরটা আসি, প্লাস টপিক। সরি, এখানে 4টা স্লাইড না, সাথে হচ্ছে এখানে আরেকটা স্পেশাল স্লাইড আছে, সেটা হচ্ছে কি অপারেটর নিয়েও আমরা এখানে কি করব, কথাবার্তা বলবো আর কি। ঠিক আছে, অপারেটর। তাহলে অপারেটর কি? তাহলে অপারেটর এটা তো বুঝি আমরা। রাশিমালা কি যদি একটু করে বলি, সাপোজ a প্লাস কত b দেওয়া আছে, তাহলে এই যে a প্লাস b আমি লিখলাম এইখানে, এটা হচ্ছে অপারেটর। প্লাস এই প্লাসটাই কি বলেন তো, এই প্লাসটাই হচ্ছে আমাদের অপারেটর। এই অপারেটরটা প্লাসটা যোগটা কার উপর হচ্ছে? a আর b এর উপর। তাহলে a আর b টা কি? এটা হচ্ছে অপারেন্ড। অপারেটরটা যার উপর কাজ করে তাকে বলা হয় অপারেন্ড। আর এখানে দুইটা অপারেন্ড আছে, একটা কি আছে, অপারেটর আছে। এদের একটা সুন্দরভাবে বলছে কতগুলো অপারেটর, অপারেন্ড ও ধ্রুবকের যুক্তিপূর্ণ বিন্যাসকে কি বলা হয়? রাশিমালা বলে। ওকে, পরবর্তী জিনিস আসি। অপারেটর কতগুলো অপারেন্ড নিয়ে কাজ করতেছে তার উপর ভিত্তি করে এটাকে আমরা 3টা ভাগে কি করতে পারি, ভাগ করতে পারি। প্রথম ভাগ কি, ইউনারি অপারেটর কি করে, একটা মাত্র অপারেন্ড নিয়ে কাজ করে, যেমন ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটা আছে। বাইনারি অপারেটর সে দুইটা মাত্র অপারেন্ড নিয়ে কাজ করবে, যেমন রয়েছে হচ্ছে আমাদের কি গাণিতিক অপারেটর রয়েছে, তারপর হচ্ছে রিলেশনাল অপারেটর রয়েছে, লজিক্যাল অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে এগুলা। আর টার্নারি অপারেটর সে 3টা অপারেন্ড নিয়ে কাজ করে, যেটার একমাত্র উদাহরণকে কন্ডিশনাল অপারেটরের মধ্যে পড়ে। ওকে, সো এবার আসি আমাদের এইদের মানগুলো একটু করে দেখি। আমরা প্রথমে গাণিতিক অপারেটর দেখি। গাণিতিক অপারেটর থেকে বিগত বছরে যে এমসিকিউ গুলো আসছে সেগুলো অলরেডি ভাই এখানে কি করছি, লিখে দিছি, যাতে আপনার সাথে সাথে কি করতে পারেন, জিনিসগুলা ধরতে পারেন। ওকে, তা আসি গাণিতিক অপারেটর জিনিসটা কি, বিভিন্ন গাণিতিক কাজ, যেমন যোগ, সি ভাষায় যোগকে যোগের মতোই লেখা হয়, বিয়োগকে বিয়োগের মতোই লেখা হবে, কিন্তু গুণকে সি ভাষায় লেখার জন্য আমরা স্টার ইউজ করি। ওকে, ভাগকে প্রকাশ করতে আমরা এইটা ইউজ করি, একটু করে মনে রাখবো, ভাগকে প্রকাশ করতে আমরা এইটা। আরেকটা হচ্ছে আমরা একটা স্পেশাল সিম্বল শিখবো এখন, এটাকে বলা হয়, এই যে এটা আছে না, এই যে জিনিস, বা এটাকে আমরা চাইলে ইংলিশে এমওডি মডেল লিখতে পারি। এটার কাজ হচ্ছে মডুলাস বের করা। মডুলাস মানে কি ভাইয়া? এটার কাজ হচ্ছে ভাগশেষ নির্ণয়। মডুলাস বের করা, যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ভাগশেষ কি করবে, নির্ণয় করতে আমরা এটা কি করে থাকি, ব্যবহার করে থাকি। গাণিতিক অপারেটর যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস মানে হচ্ছে ভাগশেষ নির্ণয় করতে আমরা ব্যবহার করে থাকি। এটাও থাকতে পারে, অথবা থাকতে পারে মড থাকতে পারে। তাহলে এটার কাজ কি, ভাগশেষ কি করবে বলেন তো, বের করবে। ঠিক আছে, এবার আসি, x ইকুয়াল টু দিছে পাও 3,2 5 মডুলাস এত এর মানটা কত? এটা একটা বিগত বছর একটা আসা কোশ্চেন। তা দেখেন আমরা পাও এর কাজ অলরেডি জানি। প্রথমটা তার বেস, দ্বিতীয়টা হচ্ছে তার পাওয়ার বসালাম, প্লাস 5কে 2 দ্বারা ভাগ করতে বলছে, ভাগ করে বলছে ভাগশেষ কত। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত বলেন তো, 1 না, 2 2 গুণ 4, তাহলে ভাগশেষ কত থাকে, 1 থাকে, প্লাস আছে কত 3, 3 3 9, 9 রেখে 10, 10 আর 3 কত, 10 আর 3 হচ্ছে 13। 10কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ, তাহলে 10কে 2 দ্বারা যদি ভাগ করি ভাগশেষ কত, কিছু থাকে ভাই, কিছু থাকে না, কত থাকে, 0। পাও এত, 2। ওকে, আসি, তাহলে পাও আছে, পাও আমি এখানেও দিলাম। তাহলে এবার দেখেন 15কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ, 15কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 1, তার পাশে আছে 2। তাহলে 1,2 এটা মানে কি, 1টা হচ্ছে তার বেস, 2টা হচ্ছে তার পাওয়ার, 1 স্কয়ার মানে কত ভাইয়া, 1 স্কয়ার মানে আনসার 1। দেখছেন কি সহজে আমরা ম্যাথ চিন্তা করে ফেললাম। এগুলো আসে, এগুলো আমাদের দরকার, স্যার এখান থেকে এটা মনে রাখবো। ওকে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সাথে ভাগশেষটাও কার মধ্যে পড়ে, গাণিতিক অপারেটরের মধ্যে পড়ে। কার মধ্যে পড়তেছে এটা, গাণিতিক অপারেটরের মধ্যে পড়তেছে। পরেরটাতে আসি, রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কি করে, দুইটা অপারেন্ডের মাঝে কি করতে, তুলনা করার জন্য আমরা কি করে থাকি, রিলেশনাল অপারেটর ইউজ করে থাকি। রিলেশনাল অপারেটর কয়টা আছে জানেন, রিলেশনাল অপারেটর রয়েছে আমাদের 6টি। আমাদের কয়টা রিলেশনাল অপারেটর রয়েছে, আমাদের 6টি রিলেশনাল কি রয়েছে, অপারেটর রয়েছে। যেমন কি কি আমরা দেখি, এটা হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, সমান, সমানকে আমরা সি ভাষায় এভাবে লিখে থাকি, আর সমান নয়কে আমরা সি ভাষায় এভাবে লিখে থাকি। তার মধ্যে আমাদের এই দুইটাই বেশি আসে পরীক্ষায়, এটা এটা। তাহলে এটা কি বোঝায়, এটা বোঝায় সমান, ইকুয়াল। ঠিক আছে, ইকুয়াল বা সমান। আর এটা কি,
এটা হচ্ছে সমান নয়, মানে অসমান, যেটা কি আলটিমেটলি, যেটা হচ্ছে আমাদের আলটিমেটলি নট ইকুয়াল। ঠিক আছে, হচ্ছে ইকুয়াল আর হচ্ছে নট ইকুয়াল। তাহলে আমরা যদি সি ভাষা যদি কখনো দেখেন এরকম যদি থাকে, তাহলে এরকম যদি থাকে, সাপোজ বললাম এরকম a ইকুয়াল 5, এটা কিসের জন্য ব্যবহার করা হবে? তুলনা। বলবে এরকম এর মানটা কি 5 এর সমান, এটা এইভাবে তুলনা করবে। এর মানটা কি 5 এর সমান, ইয়েস এর একদিকে যাবে, নো এর আরেকদিকে। তাহলে এই যে রিলেশনাল বা তুলনা করা যে অপারেটর গুলো আছে, এগুলো আলটিমেটলি সবসময় দুইটা আনসারই পাবে, ইয়েস ইয়েস। ঠিক আছে, ওকে ডাক। পরবর্তীতে আসি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর প্রথমে আমি যদি বলি সেটা হচ্ছে আমি দিব এটা a ইকুয়াল 5। এই কথাটার মানে কি ভাইয়া? a ইকুয়াল 5 এই কথাটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি a এর ভিতরে 5 কে রেখে দিয়েছেন, অ্যাসাইন করছেন, a এর ভিতরে কাকে রাখছেন? 5 কে। আর a ইকুয়াল 5 মানে কি? a কি 5 এর সমান, এটা। ঠিক আছে, ওইটা তুলনা করতেছে আর এটাকে আপনি রেখে দিচ্ছেন। আচ্ছা, আর এইগুলো একটু বর্তমান সময়ে অনেক বেশি আসতেছে। আপনারা যখন টেস্ট পেপার খুলবেন তখন দেখবেন এই জিনিসগুলা আমাদের হচ্ছে লুপ সংক্রান্ত যে স্টেটমেন্টগুলো আছে এগুলোতে আসে। আমাদের পরবর্তী যে পোর্শনটা আছে সেখানে দেখবো আমরা ইউজ করতেছি। তাহলে a প্লাস ইকুয়াল 5 এই কথা দ্বারা কি বুঝে জানেন? এই কথা দ্বারা বুঝে হচ্ছে আমাদের a এর মানটা হবে কি? a এর মানটা হবে a প্লাস কত ভাইয়া? 5। এর নতুন ভ্যালুটা কি হবে? এর সাথে 5 যোগ। সেম, এটা মানে কি বোঝায় আর এটা মানে কি বুঝিয়ে বলেন? তাহলে এটা ইকুয়াল টু, যদি যেহেতু প্লাস আছে তাহলে a প্লাস 5 বলছে, তাহলে এখানে কি আছে? মাইনাস। তাহলে এটার মান কি হবে? a মাইনাস 5 গুণের জন্য কি হবে? a ইনটু কত বলেন তো? 5। তাহলে এইগুলো হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে কি করে বলেন তো এখানে কাজ করে। ওকে, পরবর্তীটা আসি কন্ডিশনাল অপারেটর। এটা হচ্ছে একটা টার্নারি অপারেটর। সাপোজ আমি যদি বলি এটা কিভাবে লিখে, a গ্রেটার দেন 0, এটা কোশ্চেন করবেন। a যদি 0 থেকে বড় হয় তাহলে আপনি বলেন তো সংখ্যাটা কি হবে? পজিটিভ হবে। তাহলে এইখানে আপনি দিবেন তার ট্রু ভ্যালুটা পজিটিভ, আর যদি মিথ্যা হয় মিথ্যা ভ্যালুটা পরে দিবেন। মিথ্যা হলে কি? নেগেটিভ। কাজ শেষ, আর কিছু লাগবে না। ওকে, পরবর্তী জিনিসটাতে আসি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। এটা পরীক্ষা আসছে ভাই, মাস্ট। আপনাদের সিকিউ ক বলেন, সিকিউ খ বলেন, যেখানেই বলেন না কেন এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসছে। একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, যেখানে কি হয় প্লাস প্লাস ভ্যারিয়েবল হইতে পারে অথবা মাইনাস মাইনাস ভ্যারিয়েবলও থাকতে পারে। এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, সেখানে কি হতে পারে? ভ্যারিয়েবল মাইনাস মাইনাস হইতে পারে। ওকে, তো একটা প্রি ইনক্রিমেন্ট আর এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। তো এইখান থেকে আলটিমেটলি আমরা প্রত্যেকটা থেকে দুইটা জিনিস বের করবো, একটা এ আর এটা হচ্ছে কি বের করব? বি। প্রত্যেক জিনিস থেকে আমরা কি বের করবো? একটা এ বের করবো, কি বের করব? বি। ওকে, এটা এ বের হবে, এটা আমাদের বি বের করতে হবে। তো চলো কিভাবে আমরা বের করব সেটা একটু দেখে দিই। তো প্রথমে হচ্ছে আমরা এটা আসি। প্রথমে হচ্ছে এটা কি? ভ্যারিয়েবল প্লাস প্লাস, এটা হচ্ছে সেই ভ্যারিয়েবল প্লাস প্লাস। তো এটাকে বলা হচ্ছে কি? পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্টে ভ্যারিয়েবল প্লাস প্লাস হয়। তাহলে এখানে দেখেন প্রথমে কি বলছে? চলকের বর্তমান মান নিয়ে কাজ করে। প্রথমে বর্তমান মান নিয়ে কাজ করে, অর্থাৎ এই যে a এর মানটা যে 9 আছে না, a এর মান কত? 9। এই 9টা নেওয়ার সাথে সাথে সে কি করবে? b তে বসে দিবে। তাহলে b এর মান কত হয়ে যাবে বলুন তো? তখন b এর মান কি হয়ে যাবে? 9। a এর মান যে 9টা আছে সেটা বসার সাথে সাথে কি করে দিবে? b এ বসে দিবে, হয়ে যাবে b এর মান কত? 9। তারপর কি বলছে? চলকের মান বৃদ্ধি করবে অথবা কি করতে পারবে? সে হ্রাস। বৃদ্ধি হলে বৃদ্ধি, যেহেতু a প্লাস প্লাস মানে সে 1 বৃদ্ধি করবে। কার মান? চলকের মান পরবর্তীতে সে বৃদ্ধি করবে। তাহলে কার মানটা বাড়বে? এই যে নতুন যে a এর ভ্যালুটা হবে তার মানের সাথে 1 বাড়বে। তাহলে 9 আর 1 যোগ করলে কত হবে? 10। তাহলে কি বললাম? পোস্ট ইনক্রিমেন্টে এর মান যা আছে তা বসার সাথে সাথে কি হয়ে যাবে? b এর মান, আর এর মানটা কি হবে? তারপরে 1 বাড়বে। তাহলে আলটিমেটলি এই জিনিসটাকে আমরা এইখানে যদি একটু করে রিপ্রেজেন্ট করার যদি চেষ্টা করি, এই জিনিসটাকে সাপোজ যদি আমাদের কি থাকে এরকম b ইকুয়াল টু a প্লাস প্লাস যদি থাকে, তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা করব হচ্ছে b এর ভিতরে কাকে বসাই দিব? a এর মানটা বসাই দিব। b এর ভিতরে কি করব? b এর ভিতরে a এর মানটা বসাই দিব। ওকে, আর পরবর্তীতে কি করব? পরবর্তীতে আমরা কি করব বলেন? পরবর্তীতে হচ্ছে আমরা a তে কি করব? a এর ভিতরে a এর মান যেটা আছে তার সাথে 1 কি করে দিব বলেন তো? যোগ করব। এটা হচ্ছে 1 নাম্বার কাজ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কাজ।
তাহলে প্রথমে b ইকুয়াল a প্লাস প্লাস যদি থাকে তাহলে b তে কার মানটা বসিয়ে দিব, a এর মানটা বসিয়ে দিব, আর a তে কি করব, তার সাথে 1 যোগ করব। এই কাজটা করছি। প্লাস প্লাস যদি থাকে তাহলে মাইনাস মাইনাস থাকলে, তো দেখেন এটার ক্ষেত্রে এই a এর মান 9 পোস্ট ডিক্রিমেন্ট, তাহলে a এর মান 9 বসার সাথে সাথে কি হয়ে যাবে, b এর মান হয়ে যাবে। তারপরে এইখানে 1 কমে আসবে, 1 কমে আসলে কত হবে, আর যেহেতু ডিক্রিমেন্ট তাই কমে আসবে। ক্লিয়ার? তাহলে আশা করি এটা ক্লিয়ার। ওকে, এবার আমাদের পরবর্তীটা, এবার শিখুন আমাদের পরবর্তীটা, যেমন হচ্ছে প্রি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তাহলে প্রি ইনক্রিমেন্টে কি বলছে দেখেন, চলকের মান আগে বৃদ্ধি পাবে, চলকের মানটা আগে বৃদ্ধি পাবে। তাহলে a ইকুয়ালটা আছে 9, b তে বসার আগে বেড়ে যাবে, কত বাড়বে, 1 বাড়বে। তাহলে 9 এর সাথে 1 যোগ করলে কত হবে, 9 এর সাথে 1 যোগ করলে হবে 10। তারপর বলছে আপডেটেড মান নিয়ে কাজ করে, এখন আপডেটেড মান কত, 10। তাহলে এই 10টা কি করে দিবে, জাস্ট এইখানে সে কি করে দিবে, ঠিক আছে। তারপর দেখেন আবার এটা প্রি ডিক্রিমেন্ট, তাহলে প্রি ডিক্রিমেন্ট এই যে এর মান 9, সে বসার আগে কি করবে, কমাই দিবে, কত কমাবে, 1। তাহলে 1 কমাইলে কত হবে, 8। আর ও যে 8টা পাইছে, এই আপডেটের মানটা এখন কি করবে, সে এইখানে বসে দিবে। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আমার যদি এরকম হয় b ইকুয়াল টু প্লাস প্লাস a যদি থাকে, b ইকুয়াল টু যদি প্লাস প্লাস a থাকে, তাহলে প্রথম স্টেপে কি হবে, প্রথম স্টেপে কি হবে বলুন তো, প্রথম স্টেপে হচ্ছে আমাদের কি হবে, প্রথম স্টেপে আমাদের b এর মানটা কি হবে, b এর মানটা হবে a যেটা আছে তার সাথে 1 যোগ। আর দ্বিতীয় স্টেপে কি হবে, দ্বিতীয় স্টেপে আমরা দেখতে পাচ্ছি a তে কি বসবে, a তে বসেছি আমি b এর মান, তাহলে a তে বসে দিব কার মান, b এর মান। ঠিক আছে, a তে বসে দিব কার মান, b এর মান। আর বিটা কি হয়েছে, আগে 1 কি করে দিছে বলুন তো, বাড়াই দিছে। তো এটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটরের যে মেইন কাজ আছে, সেই মেইন কাজ। ওকে, তো গেল, আশা করি আমরা বুঝতে পারছি। এবার হচ্ছে আমাদের লাস্ট আরেকটা অপারেটর নিয়ে আমরা কথাবার্তা একটু করে বলি, এখানে যদি বা নাই স্লাইডে, তাহলে এটা হচ্ছে কি আমাদের লজিক্যাল অপারেটর। ঠিক আছে, কোন ধরনের অপারেটর, লজিক্যাল লজিক্যাল অপারেটর। তাহলে একটু করে বলি, আমাদের যে লজিক্যাল অপারেটরটা আছে, আমাদের যে লজিক্যাল অপারেটরটা আছে, এই লজিক্যাল অপারেটর হচ্ছে 3টা আছে। ঠিক আছে, কয়টা লজিক্যাল অপারেটর আছে, লজিক্যাল অপারেটর আছে আমাদের 3টি। ঠিক আছে, কি কি, আমি প্রথমে যদি লিখি, এটা হচ্ছে লজিক্যাল এন্ড, আমরা এন্ড করছি না, লজিক গেটের এন্ড, সেই লজিক্যাল এন্ড অপারেশনকে নির্দেশ করবে। এটা হচ্ছে আমাদের লজিক্যাল যে অর অপারেশন আছে সেটাকে নির্দেশ করবে। আর এটা হচ্ছে আমাদের লজিক্যাল কাকে নির্দেশ করবে, নট, এন্ড, অর, আর এটা হচ্ছে কি নট, এই 3টা। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি অপারেটর, এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে লজিক্যাল অপারেটর বলে। তাহলে চলো এখন আমরা আমাদের যে এমসিকিউ সলভিং পার্টটুকু রয়েছে সেই এমসিকিউ সলভিং এ চলে আসি। এখন আমরা কি করব, আমরা এমসিকিউ সলভ করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেখো আমাদের কি আছে, স্ক্যানএফ এর জন্য ব্যবহৃত হেডার ফাইল কোনটা, স্ক্যানএফ। এগুলো যদি একদম সবগুলো ছোট হাতে থাকবে, ঠিক আছে, এগুলো সবগুলো কি থাকবে, সবগুলো ছোট হাতের অক্ষরে থাকবে। তাহলে স্ক্যানএফ এর জন্য আমরা কি ব্যবহার করি, স্ক্যানএফ এর জন্য আমরা stdio.h এটা ব্যবহার করে থাকি। ওকে, নিচের কোনটি ডেটা টাইপ, ডেটা টাইপ কোনটা, আমাদের ডাবল, এটা হচ্ছে কি বলুন তো, ডেটা টাইপের মধ্যে পড়ে। ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি, ফ্লোটিং ডেটা যেহেতু করতেছি তাহলে পার্সেন্টেজ কি হবে বলুন তো, পার্সেন্টেজ এফ হবে। তারপরটা ডাবল ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার, ডাবল ডেটা টাইপের জন্য হচ্ছে কত, পার্সেন্টেজ এল এফটা ইউজ করি। ওকে, এবার আমরা আমাদের পরবর্তী এমসিকিউটা দেখি। কি বলছে, সঠিক চলক কোনটি। আমরা আমাদের নিয়ম অনুসারে প্রথমে কি ডিজিট হতে পারবে, পারবে না, তাহলে এটা বাদ। এটা ইয়েস সঠিক চলক, এটা কেন হয় নাই, হোয়াইট স্পেসে বা ফাঁকা স্থান আছে, এটা এই জন্য হয় নাই। এখানে এটা হইতে পারবে না, আন্ডারস্কোর হইলে হইতে পারতো, এটা কিরকম হইতে পারতো, এটা হইতে পারে হচ্ছে এরকম নাম্বার A1, এটা হইলেও ওকে ডান ছিল। পরবর্তীতে দেখি, নিচের কোনটি সঠিক। ঠিক আছে, নিচের কোনটি সঠিক, এই সাপোজ ইন্ট, এটা হচ্ছে ছোট হাতের অক্ষরে লিখছি আমরা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক আনসার হবে। পরবর্তীতে যদি দেখি, সি ভাষায় বৈধ চলক কোনটা, বৈধ চলক কিন্তু হচ্ছে আমাদের 2 নাম্বারটা। ঠিক আছে, আলটিমেটলি দেখবেন হচ্ছে এই 8টা কি থাকে, ছোট হাতের অক্ষর দিয়ে হচ্ছে আমরা লিখবো আর কি। সি প্রোগ্রামে ডেটা আউটপুটের জন্য কোনটা ব্যবহার করা হয়, ডেটা আউটপুটের জন্য আমরা প্রিন্টএফ, আউটপুটের জন্য কোনটা, প্রিন্টএফ ব্যবহার করি। সি ভাষায় এই জিনিসগুলোকে কি বোঝায়, এই জিনিসগুলোকে বলা হচ্ছে
এসকেপ সিকোয়েন্স বলা হয়ে থাকে। যেমন এটার কাজ কি জানেন, এটার কাজ হচ্ছে নিউ লাইনে আউটপুটগুলো দেখাবে। কি হবে, নিউ লাইনে কি দেখাবে, আউটপুটগুলো দেখাবে। যেমন 1 1 এর পর 2 2 এর পর 3 এরকম করে আউটপুটগুলো দেখাবে। আর যদি এইটা থাকে তখন দেখা যাচ্ছে কি নিউ আমরা বলতে পারি আমরা হচ্ছে একটা ট্যাপ পরিমাণ দূরত্ব আর কি, প্রথমে 1 1 এর পর 2 2 এর পর হচ্ছে 3, ঠিক আছে। আলটিমেটলি এখানে কি এক ট্যাপ পরিমাণ দূরত্ব সে বজায় রেখে কি করে আউটপুটগুলা শো করে। পরটা আসি, এই কোডটাতে কি কি ধরনের অপারেটর ব্যবহার করেছে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অপারেটর এটা, এটা দেখতে পাচ্ছি কোনটা, এটা হচ্ছে অপারেটর। তাহলে এই অপারেটর নাম কি, এটা হচ্ছে লজিক্যাল অপারেটর, এটার নাম কি রিলেশনাল অপারেটর। তাহলে লজিক্যাল এবং রিলেশনাল এই দুটো অপারেটর ইউজ করা হয়েছে। কোনটি সম্পর্কযুক্ত অপারেটর, সম্পর্ক কে করতেছে, এই অপারেটরটা কিন্তু কি করতেছে বলেন তো, সম্পর্কযুক্ত অপারেটর। প্লাস প্লাস এন, এত সমতুল্য মান কি, এন ইকুয়াল টু আমরা জানি এন এর সাথে কি করবে, এক সে যোগ করবে। কোনটি সি ভাষায় ফাংশন, ফাংশন কোনটা, ফাংশন কিন্তু হচ্ছে আমাদের এটা প্রিন্ট এফ। ওকে, এটা হচ্ছে কি বলেন তো ফাংশন। সি ভাষায় উপাত্ত গ্রহণের কমান্ড কোনটি, উপাত্ত গ্রহণের কমান্ড হচ্ছে আমাদের স্ক্যানএফ। সো এখান থেকে এই উপাত্ত গ্রহণের কমান্ড থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের শিখিয়ে দিই, আসলে কিভাবে এটার সিনট্যাক্সটা লিখে আর কি, ঠিক আছে। সাপোজ আমি আপনাকে বললাম হচ্ছে এই জিনিসটা তিনটি পূর্ণ সংখ্যার, ঠিক আছে, তিনটি পূর্ণ সংখ্যার কি করতে হবে, ইনপুট গ্রহণ করতে হবে। তিনটা পূর্ণ সংখ্যায় কি করব আমরা, ইনপুট গ্রহণ করব। তাহলে পূর্ণ সংখ্যায় যেহেতু ইনপুট গ্রহণ করতেছি, তাহলে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করার জন্য কি লাগে আমাদের, পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করার জন্য আমাদের দরকার হবে স্ক্যানএফ। তাহলে দিলাম স্ক্যানএফ। ওকে, তাহলে তিনটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কয়টা, তিনটা। তাহলে তিনটা যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের পার্সেন্টেজ ডি দিতে হবে। পূর্ণ সংখ্যার জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি, পার্সেন্টেজ ডি। তাহলে আপনি তিনটা পার্সেন্টেজ ডি দিবেন, কোনো কমা টমা কিছু হবে না। ওকে, সাপোজ মনে করেন প্রথম যে ভ্যালুটা সেটা আপনি এ ভ্যারিয়েবলে রাখবেন, তাহলে অ্যাড্রেস অফ বলা হয় এ, তারপরটা আমি বললাম অ্যাড্রেস অফ বি, কমা অ্যাড্রেস অফ সি দিয়ে হচ্ছে এটা। তাহলে তিনটা পূর্ণ সংখ্যার ইনপুট যদি গ্রহণ করতে বলে তখন দেখা যাবে সি স্টেটমেন্টটা হবে এইটা। মাঝে মধ্যে পরীক্ষায় খতে বলে এই স্টেটমেন্টের ব্যাখ্যা করো। তাহলে স্ক্যানএফ হচ্ছে কি একটা ইনপুট নেওয়ার ফাংশন, তুমি বলবা যেহেতু পার্সেন্টেজ ডি, তার মানে আমি বুঝতে পারছি আমি একটা পূর্ণ সংখ্যা ইনপুট নিব। যেহেতু তিনটা পার্সেন্টেজ ডি আছে, তার মানে তিনটা কি করতে হবে, ভ্যারিয়েবল, আমাদের তিনটা সংখ্যা পূর্ণ সংখ্যা ইনপুট নিতে হবে। প্রথমটা এ তে জায়গা দখল করবে, বিটা বি ভ্যারিয়েবলে, এবং তৃতীয়টা সি ভ্যারিয়েবলে বসে মেমোরিতে কি করবে, জায়গা দখল করবে। অ্যাড্রেস অফ এটা কি মেমোরিতে কোথায় জায়গা দখল করছে সেটা কি করে বলেন তো বুঝাতে সাহায্য করে। আসলে ক্লিয়ার করতে পারছি। ওকে, পরবর্তী জিনিস, নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ, কিওয়ার্ডের উদাহরণ হচ্ছে এটা রিটার্ন, তারপর হচ্ছে গো টু, ব্রেক, দেখবেন এই জিনিসগুলো আমরা ইউজ করছি অনেকবার। ওকে, কোনটা লজিক্যাল এন্ড অপারেশন, লজিক্যাল এন্ড এর ভিতরে কে থাকে, আমি জানি লজিক্যাল এন্ড এর ভিতরে থাকে হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের সঠিক আনসার হবে। পরবর্তী, ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার, ফ্লোটিং ডেটা যদি বলি তাহলে পার্সেন্টেজ কত, এফ হচ্ছে ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার। গ্যাচের জন্য প্রয়োজনীয় হেডার ফাইল, গ্যাচের জন্য কি করতে হয়, conio.h, ঠিক আছে। তারপরটা যদি আসি সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের, আমরা অলরেডি দেখছি 4 বাইট, 4 বাইট মানে 4 দুগুণ 4টা 32, তার মানে 32 বাইটের। সি ভাষায় ফ্লোয়েট ডেটা টাইপ কত বিটের, ফ্লোয়েটের কথা সেম 32 ইয়ারের। তারপরটা যদি আমরা দেখি কোন চলকটি সঠিক, আমরা অলরেডি জানি ইন্ট নাম্বার 1 যেটা আছে এটি হচ্ছে সেই সঠিক চলক। সি ভাষার কাঠামো, সিকোয়েন্স কাঠামোটা কিরকম, একটা সি ভাষায় যদি প্রোগ্রাম লিখতে যাই সবার আগে দেখবেন আপনারা এই জিনিসটা আমরা কাঠামোটা ফলো করি। প্রথমে কি লিখতে হয়, প্রথমে লিখতে হচ্ছে আমাদের হ্যাশ ইনক্লুড, আমাদের একটা হেডার ফাইল লিখতে হয়। আমরা আলটিমেটলি সাধারণত কি দিয়ে থাকি, stdio.h, এটা প্রত্যেকটাতে থাকে মোটামুটি। তারপর একটা সি ভাষায় অবশ্যই একটা জিনিস থাকবে, সেটা কি থাকবে ভাইয়া, সেটা থাকবে একটা মেইন ফাংশন থাকবে। এটা কি থাকবে, একটা মেইন ফাংশন থাকবে, দেন একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, এখানে অনেক কিছু থাকবে, দেন কি থাকে একটা শেষ। এটা হচ্ছে আলটিমেটলি মেইন গঠনটা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আলটিমেটলি আমি দেখেন এখানে একটা জিনিস অ্যাড করলাম, সেটা কি অ্যাড করলাম, এটা হচ্ছে ইন্ট। এই মেইন ফাংশনটার এই ইন্ট যেটা লিখলাম এটা হচ্ছে রিটার্ন টাইপ। প্রোগ্রামটা যখন সম্পূর্ণভাবে রান করবে, মানে হচ্ছে যখন সকল কাজ শেষ হয়ে যাবে তখন সে একটা ভ্যালু রিটার্ন করবে। কি ধরনের ভ্যালু রিটার্ন করবে, ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। সো সেই জন্য দেখা যায় আমরা এই শেষে, একদম শেষে আমি কি লিখে দিই বলেন তো, এরকম দিয়ে দিই, রিটার্ন কত দিয়ে দিই, 0। সে 0 হচ্ছে কিন্তু একটা পূর্ণ সংখ্যা আমি দেখছিলাম, সে 0 কি করবে, রিটার্ন করবে। তো এখন আপনি দেখেন হ্যাশ ইনক্লুড দিয়ে মেইন, এটা তো ঠিক আছে, এটা কি হবে না, দেখেন হ্যাশ ইনক্লুড দেওয়ার পর এই যে হেডার ফাইলটা আছে, হেডার ফাইল লেখার জন্য আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেট ইউজ করি। তাহলে আলটিমেটলি আনসারটা কোনটা হবে, 4 নাম্বার। এখানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট, অনেকে দেখা যাচ্ছে 2 নাম্বারটা দাগিয়ে ফেলে, 2 নাম্বারটা ভুল। ওকে, এবার পরবর্তী, আমাদের টাইপ 5 শেষ।
সবচেয়ে বেশি এমসিকিউ যেটা টাইপ 5 থেকে আসছিল আর কি, ওগুলো শেষ। টাইপ 5টা মোটামুটি মুখস্থ নির্ভর অনেক কিছুই ছিল, সাথে কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপাতিও ছিল। টাইপ 7 বহুপদী, যত ইচ্ছা তত স্টার দিয়ে রাখবেন, ঠিক আছে। এই টাইপ 7টা কিসের জন্য থাকবে? এই টাইপ 7টা হচ্ছে অভিন্ন, ঠিক আছে, অভিন্ন যে বহুপদী এমসিকিউ গুলো আছে, ঠিক আছে, অভিন্ন তথ্যভিত্তিক যে এমসিকিউ গুলো আছে বিভিন্ন উদ্দীপক আকারে থাকবে, সেই যে এমসিকিউ গুলা, এটার জন্য মাস্ট 2টা এমসিকিউ। এই লুপ স্টেটমেন্ট থেকে কয়টা এমসিকিউ আসবে ভাইয়া? 2টা এমসিকিউ, ঠিক আছে। আপনারা যদি 10টা বোর্ড হন তাহলে 10টা বোর্ডের মধ্যে দেখবেন 10টা বোর্ডে মোটামুটি থাকে, এটা থাকেই, ঠিক আছে, থাকে না তা না, এটা একদম থাকেই মাস্ট বলতে গেলে এই 2টা এমসিকিউ। সো আমরা এখান থেকে জাস্ট একটা জিনিস সম্পর্কে জানবো, ফর লুপটা দেখবো, বাকি লুপগুলো নিয়ে ভাই আপনাদের একটা সিম্পলি একটা বিবৃতি দিব, তখন দেখবো আপনারা ইজি হয়ে যাবে জিনিসটা। তো ফর লুপের গঠনটা আমি এখানে জাস্ট লিখে রাখছি। তো প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, জাস্ট একটু মানেটা বুঝি কোনটার কি বোঝায়। ইনিশিয়ালাইজেশন মানে কি বোঝায়? ইনিশিয়ালাইজেশন মানে বোঝায় প্রারম্ভিক মান, ঠিক আছে। ইনিশিয়ালাইজেশন মানে কি বোঝায়? ইনিশিয়ালাইজেশন মানে বোঝায় প্রারম্ভিক মান। কন্ডিশন, কন্ডিশন মানে কি বোঝায়? কন্ডিশন মানে বোঝায় সত্য। আপডেট, আপডেট আলটিমেটলি কি থাকবে? আপডেটে থাকবে হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। আপডেটে কি থাকবে? আপডেটে থাকবে হচ্ছে হয় আমাদের ইনক্রিমেন্ট থাকবে, না হয় আমাদের কি থাকবে? ডিক্রিমেন্ট থাকবে। ওকে, তো কন্ডিশনটা যদি ট্রু হয় তখন দেখা যাচ্ছে জিনিসটা কি হবে? ভিতরে কাজ। আর প্রত্যেকটা সি ভাষা আলটিমেটলি প্রত্যেকটা স্টেটমেন্ট শেষে একটা সেমিকোলন দিতে হয়, বাট লুপ তারপর হচ্ছে কন্ডিশন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সেমিকোলনটা মানে শেষে বসে না। ওকে, সেমিকোলনটা কোথায় বসছে বলুন তো? ভিতরে, এটা হচ্ছে লেখার নিয়ম। ওকে, এবার আমাদের মেইন জিনিসটা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা প্রদর্শনের জন্য ফর লুপের সাথে সি প্রোগ্রাম লিখতে বসে। সো আমি সি প্রোগ্রামটা কিছু লিখবো না, জাস্ট আমাদের মেইন কনসেপ্ট যেটা আছে সেটা লিখবো, ফর লুপ দ্বারাই লিখবো, ঠিক আছে। তাহলে আমি ফর লুপ দ্বারা যেহেতু লিখবো তাহলে ফর লুপ লিখলাম। আমরা যদি ফর লুপের প্রথমে কি দিতে হয়? ইনিশিয়াল মান দিতে হয়। দেখেন এখানে শুরুর মান কত? 1 থেকে কিন্তু শুরু হচ্ছে, তাহলে আমি ধরলাম n নামে একটা ভ্যারিয়েবল আছে, তাহলে n এর মানটা কত? 1। তারপর আমাদের একটা সেমিকোলন দিতে হয়েছিল, দিলাম। সত্য, কন্ডিশন, বলেন তো এই লুপটা কতক্ষণ চলবে? যতক্ষণ আমি 5 পাচ্ছি ততক্ষণ পর্যন্ত সেটা কি করবে? কাজ করবে। 5 পাইতে হবে, তো যতক্ষণ না 5 পাচ্ছি তাহলে n এর মানটা লেস দেন ইকুয়াল টু কত বলেন তো? 5। তাহলে n এর মানটা যতক্ষণ না 5 আসতেছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা কি করবে? কাজ করবে। তারপর আপনি দেখেন 1 এর পর হচ্ছে 2, 2 এর পর হচ্ছে 3, 3 এর পর হচ্ছে 4, তার মানে কত করে বাড়তেছে? এক এক করে বাড়তেছে। তার মানে আমরা বলতে পারি আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে, আর n এর মানটা কি হবে? n প্লাস কত হবে ভাইয়া? 1। তাহলে আমরা ফর লুপের গঠনটা লিখে ফেললাম। যদি এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সে কি করবে? আমাকে 1 2 3 এগুলো শো করবে। তাহলে শো করার জন্য কোন ফাংশন? আমরা জানি শো করার জন্য আমাদের প্রিন্ট এফ ফাংশন, দিলাম সেই প্রিন্ট এফ। তাহলে পার্সেন্টেজ ডি মানে একটা পূর্ণ সংখ্যা এখানে প্রিন্ট করব, ব্যাক প্লাস n দিয়ে কি দিব? আমরা n এর মানটাই দিব, ঠিক আছে। তাহলে আমরা এই প্রোগ্রামটা আউটপুটটা কিভাবে আছে সেটা একটু করে বোঝার চেষ্টা করি। এর আউটপুট বুঝতে পারলে বাকি সকল কিছু ডান। প্রথমে দেখেন n এর মান 1টা সে কি করবে? এখানে আসবে, এসে বলতেছে 1 কি 5 থেকে ছোট? ইয়েস, ইয়েস হলে ভিতরে আসবে। ভিতরে দেখতে পাচ্ছি প্রিন্টএফ, প্রিন্টএফ এর কাজ কি করে? আউটপুট প্রদর্শন করা। তাহলে n এর মান কত? 1, সে 1টা প্রদর্শন করলো। ওকে, দেন সে এখান থেকে এখানে যাবে, যেহেতু এই স্টেটমেন্টের যতগুলো কাজ আছে সবগুলো করেছে, উপরে উঠবে, আপডেটে পাশে আসবে। তাহলে একের সাথে এক যোগ করলে 2, 2টা আবার এখানে আসবে। 2 কি 5 থেকে ছোট? ইয়েস, ভিতরে প্রিন্টএফ, প্রিন্টএফ কার মান? n এর মান 2 দেখাবে, নিউ লাইনে যেহেতু, তাহলে এটা 2 আর 1 যোগ করলে 3, 3 কি 5 থেকে ছোট? ইয়েস, প্রিন্টএফ কার মান? n এর মান। 3 আর 1 যোগ করলে 4, 4 কি 5 থেকে ছোট? ইয়েস, ভিতরে প্রিন্টএফ কার মান? n এর মান। 4 আর 1 5, 5 কি 5 থেকে ছোট? না। 5 কি 5 এর সমান? ইয়েস, প্রিন্টএফ। 5 আর 1 6, 6 কি 5 থেকে ছোট? না। 6 কি 5 এর সমান? না। তাহলে কার ভিতরে আসবে? না, বের আসবে। তাহলে আলটিমেটলি আপনার আনসারটা এই 5টা, ঠিক আছে। তাহলে আমরা 1 থেকে 5 কি করে ফেললাম? শো করে ফেললাম এই একটা লুপের মাধ্যমে। তো চলেন এখন আমরা কিছু এমসিকিউ সলভ করি। আমরা সবার আগে এমসিকিউ সলভিং এ আসি। আমরা এই কথাটা বিপি বন্দি পাঠশালা লেখাটা, এই বন্দি পাঠশালা লেখাটা কয়বার দেখাতে বলছে? আমাদের 5 বার প্রদর্শনের জন্য কোন সি প্রোগ্রামটা সঠিক আছে সেটা দেখতে বলছে। দেখেন n++ মানে বুঝতেছি কি n এর মান 1 1 বাড়তেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে যদি আসি n এর মান 1 শুরু হয়েছে, 1 1 করে বাড়তেছে,
6 থেকে কম পর্যন্ত মানগুলো আসবে। তাহলে আপনি দেখেন n এর মান 1 থেকে শুরু করেন, এক এক করে বাড়াবেন 6 থেকে 8 পর্যন্ত। তাহলে 1 এর পর কত হবে 2, 2 এর পর কত হবে 3, 3 এর পর কত হবে 4, 4 এর পর কত হবে 5, 6 কি হবে না, বসে লেস দেন 6, 6 থেকে ছোট। তাহলে আলটিমেটলি 1 2 3 4 5, তার মানে 5 বার কি হবে এখানে বিপি লেখা প্রিন্ট হবে। এই দেখেন প্রিন্টে কিন্তু বিপি আছে এই অনুসারে। তাহলে n এর মান শুরু হবে 1 থেকে, এক এক করে বাড়তেছে যতক্ষণ না 6 হচ্ছে তার আগ পর্যন্ত। তাহলে n এর মান 1 থেকে এক এক করে বাড়ালাম যতক্ষণ না 6 হচ্ছে তার আগ পর্যন্ত, ঠিক আছে। ওকে, এবার আসি এটা ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপটা কিভাবে কাজ করে সেটা একটু করে বলি। তো ডু হোয়াইল আর হোয়াইলের মধ্যে প্রথম পার্থক্যটা যদি বলি, ডু হোয়াইল লুপের প্রথম যে ভ্যালুটা আছে সেটা কোনো সত্য চেক করে না। কি বললাম, ডু হোয়াইল লুপে প্রথম যে ভ্যালুটা আছে সেটা সত্য চেক করে না। যেমন n এর মান 3 আছে না, সে ডিরেক্ট এখানে আসবে, এসে দেখতে পাচ্ছে প্রিন্টএফ বিপি, তার মানে আলটিমেটলি আমি জাস্ট নাম্বার দিয়ে বুঝাচ্ছি। এখানে যেহেতু নাম্বারগুলো দিয়ে দিছে তাহলে এখানে নাম্বার, এই জাস্ট আগে নাম্বার শো করছিলাম এই জন্য n দিছিলাম, এখন বিপি দিছে, তাহলে এখানে একবার বিপি 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 দেখাবে আর কি। ওকে, তাহলে আসি প্রথমে n এর মান 3, সে 3 দেখা দিল। তারপর আসবে কি এখানে 3 এর সাথে 1 যোগ করলে 4, তারপর আসবে এখানে 4 কি 8 থেকে ছোট, ইয়েস, ইয়েস হইলে সে ভিতরে আবার আসবে, আসলো, এসে আবার প্রিন্টএফ, তাহলে প্রিন্ট করবে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, 5 কি 8 থেকে ছোট, ইয়েস, ভিতরে আবার আসবে, আবার প্রিন্ট করবে কাকে 5 কে, 5 এর সাথে 1 যোগ করলে 6, 6 কি 8 থেকে ছোট, ইয়েস, আবার আসবে, আবার প্রিন্ট করবে কাকে বিপি কে। তারপর আসি 6 এর সাথে 1 যোগ করলে 7, 7 কি 8 থেকে ছোট, ইয়েস, আবার আসবে, এসে প্রিন্ট করবে কাকে 7 কে। 7 এর সাথে 1 যোগ করলে 8, 8 কি 8 থেকে ছোট না, 8 কি 8 এর সমান, ইয়েস সমান, ইয়েস, আবার আসলো, এসে প্রিন্ট করবে। তারপরে 8 রেখে 9, 9 কি 8 থেকে ছোট না, 9 কি 8 এর সমান না, তাহলে আর কি ভিতরে ঢুকবে না, বের আসবে, তার মানে শেষ। তাহলে এখন কয়বার হলো 1 2 3 4 5 6, 6 বার সে কি করছে প্রিন্ট করছে, আমার তো বলছে 5 বার প্রিন্ট করতে হবে, তাহলে এটা হবে হবে না। তাহলে ডু হোয়াইল লুপে প্রথমবার যে জিনিসটা থাকে মানটা থাকে সেই মানটা সত্য চেক করে না। ডু হোয়াইল লুপে প্রথমবার সে কি করে না বলেন তো, সত্য চেক করে না, সে সত্যটা চেক করবে কখন থেকে, দ্বিতীয়বার থেকে সে কি করবে সত্য চেক করা শুরু করবে। এবার সেই হোয়াইলের গঠনটা বুঝি। হোয়াইলে কি, প্রথমে n এর মান 5 এখানে আসবে, 5 কি 10 থেকে ছোট, ইয়েস, ইয়েস এর ভিতরে 5, প্রিন্টএফ, প্রিন্টএফ মানে 5 করে দিলো, n এর মান 1 বাড়বে, 5 এর 1 কত 6, 6টা আবার 70 কাছে আসবে, 6 কি 10 থেকে ছোট, ইয়েস, ভিতরে 6 এর সাথে 1 যোগ করলে 7, 7 কি 10 থেকে ছোট, ইয়েস, ভিতরে 7 আর 1 8, 8 কি 10 থেকে ছোট, ইয়েস, ভিতরে 8 আর 1 9, 9 কি 10 থেকে ছোট, ইয়েস, আবার ভিতরে 9 আর 1 10, 10 কি 10 থেকে ছোট না, তাহলে ভিতরে ঢুকবে না, বের আসবে। তাহলে কয়বার দেখেন 1 2 3 4 5, তাহলে এই হচ্ছে 5। তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার এটা হচ্ছে আমাদের মেইন আনসার। তো দেখেন আমরা এখানে ফর লুপ শিখলাম, ডু হোয়াইল লুপ শিখলাম, হোয়াইল লুপ শিখলাম, এগুলো হচ্ছে আমাদের লুপ লুপ স্টেটমেন্ট বলা হয় আর কি, ঠিক আছে। সেগুলো কিভাবে কাজ করে সেই কাজগুলো ভাইয়ারা কি করে ফেললাম, শিখে ফেললাম। ওকে, ডান। তাহলে এবার এখান থেকে আমাদের ব্রেক এবং কন্টিনিউ নামে দুইটা স্টেটমেন্ট আছে, সেই ব্রেকের এবং কন্টিনিউ স্টেটমেন্টের কাজগুলো দরকার। আমরা যখন এমসিকিউ যখন আরো ইন ডিটেইলসে সলভ করব তখন দেখবেন এই এমসিকিউ গুলো আসে। তো ব্রেক, ব্রেক মানে কি জানেন, বিরতি না। তাহলে এইখানে ব্রেক মানে হচ্ছে সে লুপটা থেকে বের হয়ে আসবে, সে আর আপনাকে ঘুরতে দিবে না, বলে ব্রেক পেছে তুমি বের হয়ে আসো, ঠিক আছে। আর কন্টিনিউ মানে কি, সে আপনাকে উপরে তুলে দিবে জাস্ট। কন্টিনিউ মানে সে আবার পুনরায় কাজটা রিপিট করার জন্য আপনাকে কি করবে, সে মোটিভেট করবে। ওকে, যেমন আমরা আসি, তাহলে প্রথমে n এর মান 1, আমরা এই যে ফর লুপের ইনিশিয়াল পার্ট এটা আমি চাইলে এখানেও কি করতে পারি, দিয়ে দিতে পারি। ওকে, তাহলে n এর মান যে 1টা আছে এই 1টা এখানে আসবে, 1 কি 100 থেকে ছোট, ইয়েস, ইয়েস হলে ভিতরে আসলো। প্রিন্টএফ n এর মান কত 1, সেই 1টা সে কি করলো, প্রিন্ট করলো। তারপরে আছে ব্রেক, দেখেন আমরা বসি এটা যদি ট্রু হয় তাহলে এইটার ভিতরে যতগুলো স্টেটমেন্ট আছে সবগুলো কাজ করবে। তাহলে এটা পর আছে এটা, এটা কি ব্রেক, ব্রেকের কাজ কি, বসে ব্রেক করে দিবে, মানে কি লুপ থেকে বের আসবে, ওটাই বের আসো। শেয়ার আমরা জানি এই অংশটুকু কাজ করলে আবার কি হয়, আপডেটে যায়, কিন্তু এই ব্রেক থাকার কারণে শেয়ার আপডেটে যেতে পারবে না। যেহেতু এখানে ব্রেক আছে শেয়ার আপডেটে যেতে পারবে না, তাহলে সে কি দেখাবে, শুধুমাত্র এইটাই সে কি দেখা দিবে, আনসার হিসেবে দেখা দিবে, শেষ। এই ওয়ানটাই আনসার, আর কোনো কিছু নাই। পরবর্তীটাতে আসি, এটাতে তাহলে দেখেন n এর মান 1 সেটা এখানে আসবে, 1 কি 100 থেকে ছোট, ইয়েস, প্রিন্টএফ n, n মানে কত 1, তাহলে 1টা কি করবে, প্রিন্ট করবে। এটা এবার এখানে আসবে,
1 কি 50 থেকে বড় না, যদি ইয়েস হইতো তাহলে এই অংশ কাজ করতো না, যেহেতু তো সে ঘুরে 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 এখানে চলে আসলো। এক বাড়াবে তার কত হবে 2, 2 কি 100 থেকে ছোট, ইয়েস, প্রিন্ট মানে এন্ড প্রিন্ট করলো। 2 কি 50 থেকে বড় না, ইয়েস হলে কিন্তু ভিতরে কাজ করবে, ইয়েস হলে ভিতরে আসবে, ইয়েস হলে ভিতরে, ভিতরে যেহেতু না তাহলে এই অংশ বাদ, যেহেতু নো তাহলে এই অংশ বাদ। 2 আর 1 যে 3, 3 কি 100 থেকে ছোট, ইয়েস, তাহলে ভিতরে ঢুকে 3 প্রিন্ট করলো। 3 কি 50 থেকে বড় না, তাহলে না হলে এটা কিন্তু কাজ করবে না। 3 আর 1 4, 4 কি 100 থেকে বড়, ইয়েস, তাহলে এরকম 4 5 6 7 এরকম করে যাচ্ছে, যেতে যেতে মনে করেন কত আসছে, 48 আসলো, 49 আসলো, 50 আসলো, 50 আসবে, ওকে আসলো। এসে এবার দেখেন 50 কি 50 এর সমান, 50 কি 50 এর সমান, ইয়েস, তাহলে 50 যখন 50 এর সমান ইয়েস হয়েছে তখন কিন্তু সে কোথায় ঢুকবে, ব্রেকে ঢুকবে। ব্রেক মানে কি বলছিলাম, সে কিন্তু আর এদিকে ঘুরতে দিবে না, সে একদম বলে লুপ থেকে বের আসো, সে একদম লুপ থেকে বের করে দেয়। তাহলে আলটিমেটলি তখন আপনার আউটপুট কত আসবে, 1 থেকে 50। ঠিক আছে, আমাদের আউটপুটটা কত তাহলে, আমাদের এখানে আউটপুট হচ্ছে 1 থেকে কত ভাইয়া, 1 থেকে 50। এটা হচ্ছে ব্রেকের কাজ, সে লুপ থেকে কি করবে, বের করে দিবে যখন সে ব্রেক পাবে। ওকে না, পরবর্তী কন্টিনিউ স্টেটমেন্টটা একটু দেখি, কন্টিনিউ স্টেটমেন্টটা কিভাবে কি করে সেটা একটু করে দেখি। দেখেন প্রথমে n এর মান 1 এখানে আসবে, 1 কি 100 থেকে ছোট, ইয়েস, ইয়েস এর ভিতরে আসলো, ভিতরে এসে কন্টিনিউ, কন্টিনিউ কাজ কি জানেন, সে আর নিচে নামতে দিবে না। ব্রেক কি করছিল, একদম লুপ থেকে বেরিয়ে গেছিল, কিন্তু কন্টিনিউ সে নিচে নামতে দিবে না, এটা নিচে আসবে না, এই বলো তুমি উপরে চলে যাও, পরে মানে কি আপডেটের কাছে যাবে। একের সাথে 1 যোগ করলে 2, 2 কি 100 থেকে ছোট, ইয়েস, সে আবার আসলো, কন্টিনিউ, এই আবার উঠুন। তাহলে আলটিমেটলি দেখেন সে কখনো আপনাকে প্রিন্টের কাছে যেতে দিবে না, কারণ এটা ট্রু হইলে সে কন্টিনিউ আসবে, কন্টিনিউ তুলে দিবে। তার মানে কি কখনো প্রিন্টএফ দেখাবে, কখনো কোনো প্রিন্টএফ দেখাবে না, তার মানে এখানে কোনো আউটপুট নেই, শেষ। তাহলে আমরা যখন এমসিকিউ সলভ করব তখন এই ব্রেক লুপ এই সকল জিনিসগুলো নিয়ে আরো একটু ভালো মতো ইন ডিটেইলসে দেখব। তাহলে প্রথমে আমাদের সেটটা হচ্ছে এটা, এখানে বলছিলাম যেহেতু অভিন্ন তথ্য ভিত্তিক দুটো করে কোশ্চেন আছে, ঠিক আছে, সো এখানে যতগুলো কোশ্চেন আছে না সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, মানে যতগুলো টাইপ দেখানো হচ্ছে সবগুলো টাইপে আপনারা ভালো মতো দেখবেন, মোটামুটি এই টাইপগুলো থেকে আসবে, এর বাইরে আসবে না। ঠিক আছে, এই টাইপগুলোর মধ্যে থেকে আসবে ইনশাআল্লাহ। তো আসি প্রথমে এটা ফর লুপ দিছে, বলছে ইফ লেখাটি কতবার প্রদর্শন করবে, এইটার জন্য ইফ লেখাটা কতবার প্রদর্শন করবে সেটা আমাদের কি করতে হবে, দেখতে হবে। ওকে, তাহলে প্রথমে দেখেন সি এর মান 2, 2টা এখানে আসবে, সবার আগে আমরা জানি 2 কি 10 থেকে ছোট, ইয়েস, ভিতরে আসবে, এটাও জানি। প্রিন্টএফ, প্রিন্টএফ এর কাজ কি করে, আউটপুট দেখানো, তাহলে আউটপুট দেখাবে, কাকে দেখাবে, প্রথমে 2 কে দেখাবে, 2টা তারপর এখানে আসবে। 2 কি 6 এর সমান, এটা কিন্তু সমানের ছিল, 2 কি 6 এর সমান, যদি সমান হয় তাহলে ব্রেক কাজ করবে, না সমান না, তাহলে সে কি করলো, উপরে তুলে দিল। ব্রেক কাজ করা মানে কি, সে বাদ দিয়ে দিবে একদম, তো যেহেতু ট্রু হইলে না এটা কাজ করবে, ট্রু যেহেতু হয় নাই তাহলে এই অংশই কাজ করলো না। 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 কি 10 থেকে ছোট, ইয়েস, ভিতরে আইসিটি। 4 কি 6 সমান না, 4 আর 2 যোগ করলে 6, 6 কি 10 থেকে ছোট, ইয়েস, প্রিন্টএফ আইসিটি, আইসিটি মানে কত, 6, 6 কি 6 এর সমান, ইয়েস, ইয়েস হইলে ব্রেক কাজ করলো। এই ব্রেক মানে কি, বাদ দাও, একদম বাদ দাও, একদম বাদ দাও, বাদ দিলে বাদ, 2 4 6, তাহলে আলটিমেটলি কয়বার প্রদর্শন হবে, 3 বার। আইসিটি যে লেখাটা আছে সেই আইসিটি লেখাটা কয়বার প্রদর্শিত হবে, 3 বার প্রদর্শিত হবে। ওকে, আচ্ছা এবার আসি এটা, ইফ সত্য বাদ দিলে কতবার আইসিটি লেখাটা প্রদর্শন হবে, ইফ সত্য বাদ, ইফ সত্য বাদ দেওয়া মানে কি, এই পোর্শনটুকুই বাদ। তা দেখেন এবার একদম ইজি, 2 থেকে শুরু হবে, 2 2 করে বাড়বে যতক্ষণ না 10 হচ্ছে, তাহলে 2 থেকে শুরু করব, 2 2 করে বাড়াবো, 2 এর পর 4, 4 এর পর 6, 6 এর পর 8, যতক্ষণ না 10 হচ্ছে 10, 12 কি নিতে পারবো, পারবো না, তাহলে 1 2 3 4 5, তাহলে এটার জন্য কয়বার, পরেরটা আরো সহজ, প্রথমটা একটু কঠিন দিছে, পরেরটা এটা থেকে কি দিছে বলেন তো, সহজ দিয়েছে। ওকে, আশা করি আমি এগুলো ধরতে পারছি, করতেও পারবো ইনশাল্লাহ। পরবর্তী কোশ্চেনটা দেখি, এটা আরেকটা টাইপ, প্রত্যেকটা এগুলো আমি স্টার দিচ্ছি না, এগুলো প্রত্যেকটা ডিরেক্ট স্টার, ওকে, এদের বাইরে আসে না আর কি, এগুলোই মোটামুটি ঘুরে পেঁচে আসে। আসি, প্রোগ্রামটি রান করলে বি এর মান কত হবে, তাহলে এখানে দেখেন বি ইকুয়াল টু বসে 2 এর সাথে এ গুণ করতে হবে, তাহলে 2 এ মানে কত, 3, তাহলে 3 দুগুণ কত, 6, 3 দুগুণ কত, 3 দুগুণ হচ্ছে 6, এটা হচ্ছে আমার বি এর মান, শেষ কাজ। ওকে, পরেরটা আসি, আউটপুট 3 হবে কখন, দেখেন এটা কি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, এটা
পোস্ট ডিক্রিমেন্ট, আর এটা মানতে জানি। ওকে, প্রথমে এটা আসি প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে, পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমরা জানি কি এর মান যেটা আছে সেটা যদি বসাই দিই সাথে সাথে কি হয় বি হয়, তাহলে দেখেন এখানে বি এর মান কত হবে 3 হবে, এর মান যেহেতু 3 বি এর মান বসে দিলে 3 হবে, তারপরে এর মান কি হবে এক বেড়ে ইয়ে হবে, আর এখান থেকে যদি এ বের করি তাহলে এর মান আলটিমেটলি কত হবে তখন 4 হবে। এটার ক্ষেত্রে যদি আসি পোস্ট ডিক্রিমেন্ট, তাহলে পোস্ট ডিক্রিমেন্টে কি হয় এর মান যা আছে বসার সাথে সাথে হয়ে যায় বি, তাহলে বি এর মান কত 3, আর এর মান যদি বের করতে বলতো তখন কি হতো এটা তখন 1 কমে হয়ে যেত 2। আর এটা মানে তো আমরা অলরেডি জানি বি প্লাস ইকুয়াল এ মানে হচ্ছে বি ইকুয়াল টু বি এর সাথে কি যোগ এ যোগ। তাহলে দেখেন আপনি এ এর মান জানেন 3 কিন্তু বি এর মান কি জানেন কিছু জানেন না, তার মানে এটা आंसर হবে না। তাহলে এটা এবং এটা এই দুটো হচ্ছে কারেক্ট आंसर, কারণ আমার বি এর মান আউটপুটে কি আছে বি আছে, তাহলে বি এর মান 3 আনতে হবে, তাহলে বি এর মান 3 এই দুটোর ক্ষেত্রে সম্ভব। আর আমি সাথে জাস্ট এক্সট্রা এই যে দুটো বের করলাম এই দুটো কি ভাইয়া এই দুটো জাস্ট আপনাদের এক্সট্রা করে বের করে দেখালাম। ওকে, আর কিছু না, ডান, আশা করি ক্লিয়ার করতে পারছি। পরেরটা আসি, আর একটা হাই ভোল্টেজ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সবগুলো এইখানে যতগুলো ম্যাথ আছে যতগুলো সেট করাবো সবগুলো ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের দেখেন একটা ফর লুপ দিছে, এখানে কি বলছে প্রোগ্রামটি রান করে ইনপুট 10 দিলে, ইনপুট 10 দেওয়া মানে এই যে n টা আছে না এই n এর ভ্যালুটা কত করা 10 করা, n এর ভ্যালু যদি 10 করি দেখেন 1 থেকে শুরু হইছে, এটা মানে বুঝতেছি এক এক করে বাড়তেছে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না 10 হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর এখানে ভিতরে কি হচ্ছে s প্লাস i, মানে s মানে 0 এর সাথে i, i মানে একবার 1 আসবে একবার 2 আসবে 3 আসবে এরকম জাস্ট খালি কি হচ্ছে যোগ হচ্ছে। তাহলে আলটিমেটলি এখানে কি দেখেন আমার ধারাটা কই 1 থেকে শুরু হইছে, তাহলে এখানে যোগের ধারাটা কিন্তু তাহলে 1 থেকে শুরু হচ্ছে বাড়তেছে এক এক করে, তাহলে 1 এর পর হচ্ছে কত 2 তাহলে যোগ হবে, 2 এর পর কত 3 যোগ হবে, 3 এর পর কত 4 তারপর যোগ হবে, এরকম ডট 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 করে কত পর্যন্ত যাবে যতক্ষণ না 10 হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে এরকম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আমাদের এটা প্রথম পদ 1 যোগ শেষ পদ 10 ইনটু পদ সংখ্যা কত 10 ডিভাইডেড বাই কত ভাইয়া ডিভাইডেড বাই হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমরা এবার যদি আসি এই n এর মান 1 এটা হইতেছে আমাদের প্রথম পদ, n এর মান 10 এটাই হইতেছে আমাদের শেষ পদ, এই 10 কি বোঝায় আমাদের পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে এখন যদি কাটাকাটি করেন 5 5 11 55, তাহলে এটার আউটপুট কত, এটার আউটপুট হচ্ছে আমাদের 55। 25 পরেরটা 10 ইনপুট ঠিক রেখে প্রোগ্রামটার আউটপুট যদি আমরা 385 চাই তাহলে কি করতে হবে, তাহলে দেখেন প্রথমে s প্লাস i যখন হয় তখন এই ধারাটা তো আমরা দেখলাম, এটা মানে কি বোঝায় 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম ডট 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 যে 10 পর্যন্ত, এটার মান কত পাইলাম 55। তাহলে এটা কি হবে, এটা কি হবে না, এটা হবে না, তাহলে এটা বাদ। তারপর যদি এটা হয় s প্লাস i ইনটু i, দুইবার i গুণ করছে না, তাহলে 2 বাই i গুণ করা মানে হচ্ছে তার পাওয়ারটা হবে 2, তাহলে কি হবে আলটিমেটলি এরকম 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস ডট ডট করে আপনি 10 স্কয়ার পর্যন্ত যাবেন। এটা যদি যান তাহলে দেখবেন এটার মানই কত আসে, এটার মানই আসে 385। ওকে, এটা হবে আমাদের आंसर। আর এখানে দেখেন 1 2 3 তিনবার i গুণ করছে, যেহেতু তিনবার i গুণ করছে তাহলে 1 এর পাওয়ার কত হবে 3, পাওয়ার কত হবে 3 3 করে হবে, তাহলে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 করে কত পর্যন্ত 10 কিউব পর্যন্ত আসবে। আর এখানে দেখেন 1 2 3 4 চারবার গুণ করছে, তাহলে i এর পাওয়ার কত 4, তাহলে 1 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4 এরকম করে 10 টু দি পাওয়ার কত পর্যন্ত হবে 4 পর্যন্ত হবে। তাহলে এই হচ্ছে আমাদের মেইন যে কার্যকলাপ, এটা হচ্ছে জিনিস। ক্লিয়ার, সবাই ডান ধরতে পারছেন। পরেরটা আসি, খুব ইম্পর্টেন্ট, এই সবগুলা বুঝছি না, এখানে যতগুলা টাইপ দেখাবো সবগুলো হচ্ছে কি বলুন তো, সবগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো। ওকে, আসি বসে প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটা কতবার প্রদর্শিত হবে, একদম ইজি। 3 থেকে শুরু হয়েছে 3 3 করে বাড়তেছে যতক্ষণ না 20 হচ্ছে ততক্ষণ পর্যন্ত, তাহলে 3 থেকে শুরু হবে 3 3 করে বাড়তেছে, 3 এর পর 6 6 এর পর 9 9 এর পর 12 12 এর পর 15 15 এর পর 18 18 এর পর 21 21 কি নিতে পারবো না, বলছে 20 থেকে ছোট পর্যন্ত নিতে। তাহলে কয়বার হলো 1 2 3 4 5 6
বুঝে গেছে? 3 থেকে শুরু, 3 3 করে বাড়তেছে, যতক্ষণ না 20 বা তার সমান হচ্ছে সেগুলো দেখাবে। পরে কোশ্চেনটা আসি। পরে কোশ্চেন বলছে উদ্দীপকের প্রিন্টএফ আইসিটি স্টেটমেন্টের পূর্বে, তাহলে এই স্টেটমেন্টটা যদি আপনি এইখানে এবার যদি বসায় দেন, কি বলছেন, i ইকুয়াল 12 এবং i ইকুয়াল টু যদি কি হয় 18 হয়, তাহলে আপনি বলছেন কন্টিনিউ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? কন্টিনিউ। কন্টিনিউ মানে কি বলছিলাম, সাই করে সে উপরে তুলে দিবে। উপরে মানে আপডেটের কাছে সে কি করবে বলেন তো, আপডেটের কাছে সে তুলে দিবে। ওকে, তাহলে প্রথমে আসি, i এর মান 3। ওকে, 3টা কি করবে, এখানে আসবে। 3 কি 20 থেকে ছোট? ইয়েস। তাহলে ইয়েস হলে ভিতরে আসবে। তাহলে ভিতরে আসে মানে কি, দেখেন এই লাইনের পর কিন্তু আমার এই লাইনটা আছে, এই লাইনের পর এই লাইন, তারপর এই লাইন। ওকে, তাহলে এই লাইনের পর এখানে আসলো। আচ্ছা, 3 কি 12 সমান? না। 3 কি 18 সমান? না। ইয়েস হইলে কন্টিনিউ কাজ করতো, ইয়েস যেহেতু না, তাহলে নিচে আসবে। তাহলে নিচে কি আছে? প্রিন্টএফ। তাহলে আইসিটি প্রিন্ট করবে, তার মানে আলটিমেটলি কি প্রিন্ট করছে, 3 যে লেখাটা আছে সেই 3টা কি হবে, প্রিন্ট হবে। ওকে, আচ্ছা। আর দেখেন এটা কি একটা, এটা হচ্ছে অর অপারেশন। অর অপারেশনে কি হয় আমরা জানি, লজিক্যাল অরে কি হয়, একটা যদি 1 হয় তাহলে সেটা ট্রু হিসেবে কাজ করে। একটা যদি 1 হয় তাহলে সেটা কি হিসেবে কাজ করবে, ট্রু হিসেবে কাজ করবে। ওকে, তো এবার আসি আমাদের পরবর্তী জিনিস। তাহলে এই তারপর এখান থেকে সে আবার কি করবে, আবার এখানে যাবে। 3 এর সাথে যদি 3 যোগ করি, 3 আর 3 কত হবে? 6। 6টা এখানে আসবে। 6 কি 12 থেকে ছোট? ইয়েস। ইয়েস হলে এখানে আসবে আবার। 6 কি 12 সমান? না। 6 কি 18 সমান? না। তাহলে কন্টিনিউ কাজ করবে না, সে নিচে আসবে। নিচে রেখে আছে প্রিন্টএফ, প্রিন্টএফের জন্য 6 দেখাবে। এটা আবার এখানে আসবে। 6 আর 3 9। 9 কি 20 থেকে ছোট? ইয়েস। 9 20 থেকে ছোট, ইয়েস হলে এখানে আসবে। 9 কি 12 সমান? না। 9 কি 18 সমান? না। যদি হ্যাঁ হইতো তাহলে কন্টিনিউ কাজ করতো, যেহেতু না তাহলে কন্টিনিউ কাজ করবে না। পরে আছে কি প্রিন্টএফ, তাহলে এই 9 এটা প্রিন্ট করলো। 9 আর 3 12। 12 কি 20 থেকে ছোট? ইয়েস। 12 কি 12 সমান? ইয়েস। একটা ইয়েস পাইছেন, তাহলে একটা ইয়েস পাওয়া মানে এটা ট্রু। ট্রু হইলে কন্টিনিউ কাজ করবে, তার মানে সে নিচে যেতে দিবে না, মানে প্রিন্টএফ এর কাছে যেতে দিবে না, সে সাই করে কি করে দিবে বলে এই তুমি এখানে চলে গেল। 12 আর 3 15। 15 কি 20 থেকে ছোট? ইয়েস। ইয়েস হলে আবার এখানে আসবে। 12 কি 15 সমান? 15 কি 12 সমান? না। 15 কি 18 সমান? না। তাহলে প্রিন্টএফ। 15 আর 3 18। 18 কি 21 থেকে 20 থেকে ছোট? ইয়েস। 18 কি 12 সমান? না। 18 কি 18 সমান? ইয়েস। ইয়েস। ইয়েস হলে কন্টিনিউ। কন্টিনিউ কি আর নিচে যেতে দিবে না, সে তুলে দিবে। 18 আর 3 21। 21 কি 20 থেকে ছোট? না। 21 কি 20 এর সমান? না। তাহলে কি আর ভিতরে যাবে? ভিতরে তো যাবে না, শেষ। তাহলে আলটিমেটলি 3 6 9 15 মানে কয়বার? 4 বার আইসিটি লেখাটা কি হবে, প্রদর্শিত হবে। আপনি জাস্ট বেশি কিছু না, এই স্টেটমেন্টটাকে মনে মনে উপরে তুলেন। কন্টিনিউ। কন্টিনিউ মানে কি বলছিলাম, কন্টিনিউ তখনই কাজ করবে যদি এটা ট্রু হয়, তখন তো কন্টিনিউ কাজ করবে। কন্টিনিউ কাজ করলে কি করে দেয়, সে আপডেটের কাছে নিয়ে যাচ্ছে, আর নিচেই যেতে দেয় না। ঠিক আছে, একটু করে রিভাইজ করেন, উপরে করেছিলাম এটা। তারপর আসি এটা আমাদের লাস্ট টাইপ। এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপ। এটার মধ্যে প্রথম ম্যাথটা আমরা দেখে ফেলছি অলরেডি, এই ম্যাথটা। পরে একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা একটু দেখার জন্য রাখছি। ওকে, তো এবার আসি, আমাদের একটা হোয়াইল লুপ দিয়ে দিছে। তাহলে i এর ইনিশিয়াল মানটা শুরু হয়েছে 1 থেকে, যতক্ষণ না 8 থেকে ছোট ততক্ষণ পর্যন্ত লুপটা কাট করতেছে, আর আপডেট পার্ট হচ্ছে এক এক করে বাড়তেছে। আর এখানে দেখেন সাম ইকুয়াল টু s প্লাস i, মানে কি করব, আমরা যোগ করব। তাহলে 1 থেকে শুরু, এক এক করে বাড়াবো যতক্ষণ না 8 হচ্ছে। তাহলে 1 থেকে শুরু, এক এক করে বাড়াবো। তাহলে 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, এরকম করে যাবে যতক্ষণ না পর্যন্ত কত হচ্ছে, 8 হচ্ছে ততক্ষণ পর্যন্ত। ওকে, তাহলে এটার জন্য সূত্রটা কি? সূত্র হচ্ছে আমাদের প্রথম পদ মানে 1 যোগ শেষ পদ মানে 8। কয়টা পদ আছে এখানে? 8টা পদ আছে, তাই 8 ডিভাইডেড বাই 2। 1 থেকে যদি n সংখ্যক সংখ্যা যদি এরকম যোগ করতে বলে, তখন তার সূত্রটা হচ্ছে এটা। 1 থেকে শুরু হবে, এরকম এক এক করে বাড়বে। ঠিক আছে, আপনি যদি এখানে 5 10 থেকে শুরু করেন তখন কিন্তু এটা না, তখন এই সূত্রটা না, তাহলে এটা 1 থেকে। এটা হচ্ছে কি প্রথম পদ, শেষ পদ, পদ সংখ্যা। তো কাটাকাটি করেন, 4 4 নং 36, 4 নং কত 36। ডান। পরবর্তী, i এর মানের কি রূপ পরিবর্তন করলে আউটপুট কত হবে? 20 হবে। তাহলে আউটপুট 20 লাগবে। এবার নিজে চিন্তা করেন। তাহলে প্রথমে দেখেন i এর মান 0 থেকে শুরু, এক এক করে বাড়তেছে, কতক্ষণ পর্যন্ত যাবে? 8 পর্যন্ত। তাহলে 0 থেকে যদি শুরু করেন তাহলে আলটিমেটলি এরকম 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 এরকম করে কতটুকু পর্যন্ত যাবেন? 8 পর্যন্ত। তাহলে আপনি নিজেই তো এখনই বের করছেন, 1 থেকে 8 পর্যন্ত যোগ করলে যোগফল কত হয়? 36। তাহলে এটা তো বাদ। ওকে, এবার আসি এটাতে। 1 থেকে শুরু করব, 2 2 করে বাড়াবো কতক্ষণ পর্যন্ত? 8 পর্যন্ত। তাহলে প্রথমে 1 এর সাথে 2 যোগ করলে 3, 3 এর সাথে 2 যোগ করলে 5,
5 এর সাথে 2 যোগ করলে 7, আর কি আসবে? আর আসবে না, 9 তো আসতে পারবে না। তাহলে ইকুয়াল যদি করি 7 5 এ 12, 12 3 15, 15 1 16, 20 হয়েছে? হয় নাই। এটার ক্ষেত্রে আসি, 2 থেকে শুরু হবে, এক এক করে বাড়বে। তাহলে আলটিমেটলি বুঝতে পারছেন 2 যোগ 3 যোগ 4 যোগ এরকম করে যে কত পর্যন্ত হবে? 8। তাহলে আপনি দেখেন 1 থেকে 8 পর্যন্ত যোগ করে যদি 36 পান, তাহলে 2 থেকে 8 পর্যন্ত যোগ করলে কত হবে? অবশ্যই 35 হবে, কারণ একই তো নাই এখানে। তাহলে এটাও বাদ, তাহলে মানে এটাই হবে কারেক্ট আনসার। দেখি 2 থেকে শুরু, 2 2 করে বাড়তেছে, 2 থেকে শুরু করলাম, 2 2 করে বাড়বো, 2 এর পর 4, 4 এর পর 6, 6 এর পর 8 আমি নিতে পারবো, কারণ বলছে 8 এর সমান, তাহলে 8 নিতে পারবো। 8 6 14, 18 2 20, এখানে আমার আউটপুটটাও 20 আসছে। ক্লিয়ার? তাহলে এই টাইপটা অনেক বেশি আসছে, এই অঙ্কটা বর্তমান সময় দেখা যাচ্ছে এই অঙ্কটা বেশি আসে। এই অঙ্কগুলো কই আছে জানেন? আপনার বইতে আছে। তো এই বইয়ের শেষে দেখবেন 10টার মতো এমসিকিউ আসে, সেই 10টা এমসিকিউ যেই টাইপটা থেকে আসছে আপনি সেই টাইপটা ঠাড়া মুখস্থ করে ফেলবেন। সেই টাইপের সেই কনসেপ্ট, শুধু ওই এমসিকিউটা না, আমি বলতেছি না শুধু ওই এমসিকিউটা কোন টাইপ থেকে আসছে সেই টাইপটা ভালো মতো পড়েন, দেখবেন ওই টাইপটা থেকে আপনার পরীক্ষায় কি আসছে, কমন আসছে। ঠিক আছে? যেটা বললাম সেটা শুনেন, দেখবেন ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন। এবার সেটা আরেকটু জিনিস দেখানোর জন্য, প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটা কতবার প্রদর্শন করবে, আমরা ব্রেক স্টেটমেন্ট আবার একটু ভালো মতো বুঝতেছি এই জন্যই। তাহলে 5 কে 11 থেকে ছোট? ইয়েস, ভিতরে আসবে। 5 কে 11 সমান, সমান হলে ব্রেক কাজ করতো, সমান না তাহলে নিচে নেমে আসলো। প্রিন্ট আইসিটি মানে 5 প্রিন্ট করলো, তারপর সে কি করবে? আপডেটের কাছে যাবে। 5 আর 3 কত? 8। 8 কি 14 থেকে ছোট? ইয়েস। 8 কি 11 সমান? না। 8 আর 3 11, 11 কি 14 থেকে ছোট? ইয়েস। 11 কি 11 সমান? ইয়েস। ব্রেক, ব্রেক মানে সে আর নিচে যেতে দিবে না, নিচেও যেতে হবে না, লুপও ঘুরতে হবে না, তুমি বের হয়ে একদম। সে 5 আর 8ই দেখাবে, এর বেশি কিন্তু আর দেখাবে না। অনেকে দেখায় ভাই, বলে যে 11 তো হয়েছে, তার মানে কিছু নিচে যাবে না। ভাই 11 যাবে না, সেই 11 কি 11 সমান? ইয়েস। এখানে প্রেসে ব্রেক, তাহলে এইখান থেকে সে নিচে কিছু কিছু করোনা নাই, সে ডিরেক্ট বাদ, সে ডিরেক্ট কি করে ফেলবে? বাদ করে ফেলবে। ডান। পরবর্তী বুঝতে, ব্রেকের জায়গায় এবার যদি কন্টিনিউ ইউজ করেন, তাহলে এখানে ব্রেক নাই, এখানে এবার কি আছে? কন্টিনিউ আছে। তাহলে প্রথমে 5 8 থেকে ছোট, 14 থেকে ছোট? ইয়েস। 5 কি 8 সমান? না। তাহলে এখান থেকে কি প্রথমে 5 দেখাবে, 8ও দেখাইলো, এবার আসি 11তে। 11 কি 11 থেকে 14 থেকে ছোট? ইয়েস। 11 কি 11 সমান? ইয়েস। 11 সমান? ইয়েস। ইয়েস হলো কন্টিনিউ, কন্টিনিউ কোন দিকে কাজ করবে? সে নিচে নামতে দিবে না। কন্টিনিউর কাজ কি করা? কন্টিনিউর কাজই হচ্ছে সে কি করে দিবে? আপডেটে তুলে দিবে, তুলে দিল মানে 11টাকে সে দেখাবে না। তারপর সেখানে 11 সাথে 3 যোগ করলে কত? 14, 14 সমান? ইয়েস। 14 কি 11 সমান? না। 5 8 14, তাহলে আলটিমেটলি কয়বার দেখাবে? 3 বার। উদ্দীপকের কাউন্টার ডিক্লারেশন। কাউন্টার ডিক্লারেশনটা কি? একটা লুপ যখন পরিচালনা করা হয়, সেখানে যে আমাদের ভ্যারিয়েবলগুলো আমরা ইউজ করি, সেই ভ্যারিয়েবলগুলোকে ডিক্লেয়ার করা কি আলটিমেটলি কাউন্টার ডিক্লারেশন বলে। তাহলে ইন্ট আই মানে আমি আই নামে একটা ভ্যারিয়েবল, সেটা হচ্ছে কি ইন্টিজার আলটিমেটলি ইয়ে করতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ইন্ট কি বলেন তো? ইন্ট আই যেটা আছে সেটা হচ্ছে কাউন্টার ডিক্লারেশন। আর প্রোগ্রামটিকে ফর লুপ ছাড়া আমরা কি কি দ্বারা সম্বোধন করতে দেখছি দেখেন, ডু হোয়াইল লুপ দ্বারা করা যায়, হোয়াইল লুপ দ্বারা আমরা দেখছি করা যায়, লুপ স্টেটমেন্ট, আর এটা হচ্ছে ইফ গো টু, এটা দ্বারাও করা যায়। কিন্তু ইফ এলস এটা হচ্ছে আমাদের সত্য, ইফ এলস এটা হচ্ছে আমাদের কি কন্ডিশন বা সত্য নিয়ে কাজ করি, ইফ এলস, এলস ইফ, সুইচ, ঠিক আছে এগুলা। ওকে ডান। পরবর্তী যে জিনিসটা আছে ঢাকা কতবার দেখাবে, অলরেডি এটা আপনারা পারবেন। তারপর হচ্ছে কি পরিবর্তন আনলে 5 বার দেখাবে, এটা অলরেডি আমরা দেখে ফেলছি, এটা আমরা বলবো না, আমাদের শেষ। এখন আমরা আমাদের সর্বশেষ টাইপ, আমাদের টাইপ 7 এ চলে আসছি, অ্যারে এবং ফাংশন। ঠিক আছে, এবার আসে আমাদের নেক্সট জিনিস, অ্যারে জিনিসটা কি? অ্যারে জিনিসটা হচ্ছে একই ডেটা টাইপ, ঠিক আছে, একই ডেটা টাইপের যদি একাধিক ডেটার সিরিজ হয়, তাহলে একই ডেটা টাইপ হইতে হবে একাধিক, ঠিক আছে, একাধিক ডেটা টাইপকে আমরা একটাই ডেটা লিখবো। যেমন এই অ্যারে দেখেন এখানে লিখছে ইন্ট স্যালারি 5, তার মানে আপনি এখানে বুঝাচ্ছে এই জিনিসটা, আপনি একটা ইন্টিজার নামে একটা ডেটা টাইপ নিলেন, যেটার অ্যারে নামটা হচ্ছে স্যালারি, ঠিক আছে, আর যার অধীনে 5টা পূর্ণ সংখ্যা কি করতে পারবেন? ডাটা রাখতে পারবেন। ঠিক আছে, সাপোজ আমি এই রকম একটা কি করলাম, 1 2 3, তাহলে দেখেন প্রথমে আমি যদি একটা রোল নামে যদি লিখি, প্রথমে রোল, এই প্রথম ঘরটাকে বলা হয় 0, এই 0টা হচ্ছে অ্যারে ইন্ডেক্স বলা হয় এগুলাকে। তারপর হচ্ছে রোল, এবার কত? 1, সেম ভাবে রোল, এবার কত? 2,
রোল 3 রোল 4 বুঝা গেছে? তাহলে এখান থেকে আমাদের যেটা দরকার, তাহলে এই যে জিনিসটা লিখলাম এটা আলটিমেটলি এরকম, এটা আলটিমেটলি এরকম। সাপোজ আমি যদি এরকম লিখি ইন্ট কি লিখলাম, এরকম দিলাম রোল 5, এটা ইকুয়াল, সাপোজ রোল এই 5 এর মধ্যে কি কি আছে, এরকম 10 15 15 পর দিলাম 20 25 30 দিয়ে এটা হচ্ছে একটা অ্যারেকে লেখার নিয়ম। প্রথমে হচ্ছে ডেটা টাইপটা থাকবে, একটা অ্যারের নাম থাকবে, আর কয়টা ঘর, যেহেতু 5টা। ওকে, দেন হচ্ছে এটা। তাহলে আপনি যদি এই রকম যখন এই যখন লিখবেন, তাহলে এই যে 10টা আছে না, সে প্রথমে এই ডবলটা করবে, 15 এখানে, 20 এখানে, 25 এখানে, 30 কোথায়, এখানে জায়গা দাও, শেষ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের একটা অ্যারে ইন্ডেক্সিং নামে একটা কথা আছে। কি কথা? অ্যারে ইন্ডেক্স। অ্যারে কি বলেন তো? অ্যারে ইন্ডেক্স। সাপোজ ওইখানে যদি 5টা ঘর থাকে, তাহলে শুরু হবে কই থেকে, 0 থেকে, শেষ হবে কোথায়, n-1 এ। তাহলে 0 থেকে শুরু হয়ে n-1, 5 থেকে গেলে কত হবে, 4। ঠিক আছে, বেশি পরেরটা অ্যারেকে মাত্রা অনুসারে কয়েকটা ভাগে ভাগ করা যায়। একমাত্রিক অ্যারে আমরা প্রথমে যেটা দেখলাম সেটা একমাত্রিক। এবার যদি আমরা একটু দ্বিমাত্রিক অ্যারেটা দেখি, সাপোজ ইন্টিজার দিলাম, এখানে কি দিলাম, মার্কস। সাপোজ এখানে দিলাম হচ্ছে 4, আর এখানে দিলাম কত, 5। এই কথাটার মানে কি? মানে হচ্ছে একটু করে বলে দিই, এটা মাঝে মধ্যে আসে, ভার্সিটি অ্যাডমিশনে বেশি আসে। এটা হচ্ছে কি, প্রথমে সারি, এটা হচ্ছে তারপরে কলাম। তাহলে এই সারি আর কলাম মিলে মোট উপাদানটা কি হবে? মোট উপাদান হবে সারি গুণন কলাম, 4 5 তাহলে কত, 20। তাহলে এটা হচ্ছে 20। তাহলে আলটিমেটলি এখানে আমাদের কি হবে, 4টা সারি হবে। তাহলে সারি তো চিনি, 1 2 3, 4টা সারি হইলো 1 2 3 4, শেষ। এই 20টা উপাদান এখানে থাকবে। এটা হচ্ছে কি ত্রিমাত্রিক অ্যারের উদাহরণ। তাহলে দ্বিমাত্রিক অ্যারে কিভাবে লিখে, এটা 5 মধ্যে 80 পরীক্ষায়, সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, ওকে। এবার সেই ফাংশন অলরেডি দেখছি, নির্দিষ্ট কাজ করবে, যেমন মেইন ফাংশন প্রত্যেকটা সি প্রোগ্রামে থাকবেই, মাস্ট। প্রিন্টএফ, স্ক্যানএফ, অলরেডি আমরা কাজগুলো জানি। আর একটা ফাংশন ব্যবহার করতে গেলে কয়টা জিনিস প্রয়োজন? 3টা জিনিস প্রয়োজন। ফাংশনটা কি কাজ করে, ফাংশনটার ভিতরে কি ডেটা পাঠাতে হবে, আর সে কি ডেটা কি করে রিটার্ন করবে, তো এই জিনিসটা এখানে লিখছে। তো দেন এখানে হচ্ছে আমাদের কিছু লাইব্রেরি ফাংশন, অলরেডি লাইব্রেরি ফাংশন নিয়ে কথাবার্তা বলছি। ইউজার ফাংশন, এটা হচ্ছে কল করে তারা ব্যবহার করে। এটা আমাদের যদিও বা আমরা বর্তমান সময় এখন ইউজ, মানে আমাদের এই লেভেলে আমরা ইউজ করি না। ঠিক আছে, বা যখন আপনি আরো সিএসসি এতে যখন ইঞ্জিনিয়ার যখন পড়বেন, তখন দেখা যাবে এই জিনিসগুলো আপনি কি করতেছেন, ইউজ করতেছেন আর কি। তো এখানে কিছু কথাবার্তা আছে, এগুলো একটু আমরা দেখে নেবো জাস্ট। এবারে সেটা স্ট্রিং এর দৈর্ঘ্য। স্ট্রিং মানে কি বুঝলাম, একগুচ্ছ ক্যারেক্টার। সাপোজ নাহিদ, এই নাহিদ লেখাটাতে কয়টা ক্যারেক্টার আছে, NAHID, 5টা। তাহলে এই যে 5টা লেটার আছে, তাহলে সেইটা বের করার জন্য আমরা strlen, এই strlen এর ভিতর আমি জাস্ট লেখাটা দিয়ে দেবো, সে আপনি অটোমেটিক্যালি বের করে দিবে যে কয়টা লেটার আছে। ঠিক আছে, তাহলে দেখেন এই স্ট্রিং এর দৈর্ঘ্য বের করার জন্য strlen কথাটা ব্যবহার করে থাকি। আর দুইটা স্ট্রিং এর মধ্যে কম্পেয়ার করতে, তুলনা করতে, সেটা ছোট নাকি বড় নাকি সমান, তুলনা করতে strcmp ব্যবহার করে থাকি। আপনি যদি strlen বা strcmp ফাংশন দুইটা ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই হেডার ফাইল হিসেবে #include string.h এটা কি করতে হবে, মাস্ট ইউজ করতে হবে। ওকে, আচ্ছা। তাহলে দুইটা স্ট্রিং যদি সমান হয়, তাহলে সে রিটার্ন করে 0, বড় হইলে 1, ছোট হইলে কত, -1। আর এই যে বললাম না বড় নাকি ছোট, সেটা আসলে কি, দৈর্ঘ্য না, সেটা আসলে কি বোঝায়, সেটা বোঝায় কোন বর্ণটা আগে আসবে, সেটা বোঝায়। ঠিক আছে, সাপোজ নাহিদ আর বাংলাদেশ, নাহিদের বর্ণে বললেন 5টা, বাংলাদেশে বললেন কয়টা, 7 না 4টা, এটা না, এটা আলটিমেটলি কোন বর্ণটা আগে আছে, নাহিদ এন আগে আছে নাকি বি আগে আছে, অবশ্যই বি আগে আছে। তাহলে বি যেহেতু আগে আছে, তাহলে বিটা হচ্ছে কি ছোট, আর নাহিদের এনটা যেহেতু পরে, তাই এনটা হচ্ছে কি বড়। ঠিক আছে, তাহলে এই যে ক্রমে ভাবে সাজানো, মানে যে বর্ণ আগে আসে বা যে বর্ণ পর আসে, তাহলে এই যে সাজানোটা আছে, আমরা ডিকশনারিতে এই সাজানোটা দেখি না, এই সাজানোটাকে বলা হয় লেক্সিকোগ্রাফিক্যালি। ঠিক আছে, তো আমাদের মোটামুটি শেষ, আমাদের মোটামুটি সকল বেসিক শেষ। এবার আমরা কিছু এমসিকিউ সলভ করে আমাদের ক্লাসটা কি করে ফেলবো, শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আসি, একটা স্ট্রিং এর মোট অক্ষরের সংখ্যাকে ওই স্ট্রিং এর কি বলা হয়, মোট কয়টা অক্ষর আছে সেটাকে কি বলে আমরা স্ট্রিং লেন্থ বা স্ট্রিং এর দৈর্ঘ্য বলে থাকি। তারপর একটা ফাংশন ব্যবহার করতে কয়টা বিষয় জানতে হবে, একটা ফাংশন ব্যবহার করতে আমরা শিখছি 3টা বিষয় সম্পর্কে জানতে হবে। একটা স্ট্রিং এর দৈর্ঘ্য বের করার জন্য সি ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়,
একটা স্ট্রিং এর কি বের করার জন্য দৈর্ঘ্য, তাহলে আমরা কি ব্যবহার করব, str যে লেন আছে সেই লেনটা ব্যবহার করব। একই ধরনের ডেটা সংরক্ষণ করে কে, একই ধরনের ডেটা সংরক্ষণ করে হচ্ছে আমাদের যে অ্যারে আছে সেই অ্যারে। তারপর সেই লাইব্রেরি ফাংশন হচ্ছে পূর্ব থেকে তৈরিকৃত বিষয়বস্তু, ইয়েস। এক ধরনের বিশেষ স্টেটমেন্ট, ইয়েস। শুধুমাত্র গাণিতিক না ভাই, গাণিতিক কাজ না, আমরা str তারপর হচ্ছে ইনপুট নিচ্ছি, আউটপুট নিচ্ছি, অনেক কিছু করতেছি, তাই না? আনসারটা কি হবে, 1 ও 2। সো আমাদের আজকের ক্লাসটা এতটুকুই পর্যন্ত। চেষ্টা করছি খুবই কম্প্যাক্ট একটা ওয়েতে আপনাদের যে পঞ্চমদের যত বিশাল বা যত আপনাদের ঝামেলা হয় সকল ঝামেলাগুলোকে একটা কম্প্যাক্ট ওয়েতে, একটা কম্প্যাক্ট ক্লাসে কি করার জন্য বলেন তো, সলিউশন দেওয়ার জন্য। ঠিক আছে, আশা করি এই ক্লাসটা করলে পঞ্চমধ্যে থেকে যেই এমসিকিউ হোক আসুক না কেন, আপনি যেই বোর্ডের হন না কেন, ইনশাল্লাহ কি করতে পারবেন, সলভ করতে পারবেন। ওকে, সো মোটামুটি এই ক্লাসটা যদি করা হয় দেখা যাবে 2 ঘন্টার কাছাকাছি একটা ক্লাস হয়ে গেছে আর কি। আপনারা যারা 2 ঘন্টা মনোযোগ সহকারে এই ক্লাসটা করলেন তারা অবশ্যই ক্লাসটা করার পর জানাবেন যে আসলে ক্লাসটা আপনার জন্য হেল্পফুল হইলো কিনা, আপনি এই জিনিসগুলো বুঝতে পারলেন কিনা। ঠিক আছে, সেটা একটু করে জানেন। আর যারা ক্লাসটা করতেছেন আর কি 2 ঘন্টা, তারাও একটু জানান। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের যে ছোট ভাই বোন রয়েছে, আপনাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তাদেরকে একটু করে এই ক্লাসগুলোর কথা জানিয়ে দিবেন। কারণ আপনাদের মাধ্যমে দেখা যাবে তাদের সকলের কাছে ক্লাসগুলো কি হবে, পৌঁছে যাবে। দেখা যাবে তাদেরও কিছু দোয়া আপনারা কি পাবেন যদি আপনাদের ক্লাসটা ভালো থাকে, আপনার যদি কোনো উপকারে আসে আর কি। ঠিক আছে, তখন দেখা যাবে তারাও কি করবে, আপনার জন্য দোয়া করবে, কারণ আপনার কারণে তারা কি পাইছে, ক্লাসটা পাইছে আর কি। তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত থাকুক। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাল্লাহ আমাদের খুব শীঘ্রই পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।